আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশফাক দীপু আছি আপনাদের সাথে। পরীক্ষা কেমন দিলেন, কেমন আছেন, সবকিছু মিলিয়ে আমাকে একটু আপডেট দেন। স্যার, টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই। মানে আমি 4টা ম্যাথই অ্যান্সার করতে পারি নাই, শুধু একটা ম্যাথ দিতে পারছি। শেষে গিয়ে সময় শেষ হয়ে গেল। ওকে। আজকে আমি চাপ অনেক দ্রুত চলে গেছে স্যার। না হ্যাঁ, স্যার এত লেখা এগুলো আসলে স্যার আজকে কিভাবে কম যে শেষ করবো একটু যদি স্যার গাইডলাইন দিতেন। ওকে ওকে। আর একটু অনুভূতি শুনিয়ে তো মানে রিয়েলিস্টিক যে দুনিয়া একটা আছে, হ্যাঁ, একটা একেবারেই চোখের সামনে যে ঘটনাটা ঘটে, এই টেস্টটা নিতে পারতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় লার্নিং। শুধুমাত্র পড়লাম আর শিখলাম কোনো লাভ নাই। আলটিমেটলি চাকরির পরীক্ষাটা আপনি কতটুকু স্মার্ট, আপনি কতটুকু ফাস্ট, আপনি শুধু পারেন। অনেকেই আছে, অনেকেই আমাদের মধ্যে অনেকেই আছে এক একটা বিষয়ে অনেক এক্সপার্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন, বাট লাভ হয় না আলটিমেটলি। কিন্তু কোনো তারা কোনো এগ্রিগেট কোনো গেইন কিন্তু আনতে পারেন না। কারণ কি? আউটপুটটা টাইমলি হয় না। আমি সব সময় কিন্তু এই কথাটা বলি, সমস্ত জায়গায়, সমস্ত ফোরামে সব সময় এই একটা মেসেজ দেই যে আমাদের পাড়াটা কিন্তু খুব টাইমলি ফ্যাশনে পারতে হবে। টাইমলি ফ্যাশন মানে হচ্ছে সময়ের সাথে সাথে পারতে হবে। হ্যাঁ, তো রিটেন পরীক্ষায় সব সময়ের জন্য বন্ধ এক করো। নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, অলওয়েজ। মানে এটা হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল প্রত্যেকটা পরীক্ষার জন্য, সব সময়ের জন্য এটা সবচেয়ে ইউনিভার্সাল চ্যালেঞ্জ হচ্ছে এই টাইম ম্যানেজমেন্ট। আমরা কেউ একজন নয়েজ করছি পাশ থেকে, নয়েজ না করি। রাকিব, রাকিব, আপনার এখানে নয়েজ হচ্ছে। ওকে, সো টাইম ম্যানেজমেন্ট সব সময়ের জন্য। এখন হাউ টু ডিল উইথ দ্যাট, এটা হচ্ছে মূল প্রশ্ন, যে আমরা কিভাবে এটাকে আসলে হ্যান্ডেল করব। টার্ন ইন লেট দেখায় কেন, তো সাবমিট করেছি। ওকে, সমস্যা নাই, আপনি সাবমিট করতে পারলে চলবে। আমি আজকে আপনাদের খাতা নিয়ে বসলাম। আচ্ছা, তার আগে একটু আগের প্রসঙ্গটা শেষ করি যে কিভাবে আসলে এটা সলভ করব। এটা সলভ করতে গেলে আপনাকে ওই যে টপিক ওয়াইজ আসলে টাইমের মধ্যে আসতে হবে। হ্যাঁ, একটা রাইটিং কিভাবে 15 মিনিটসে লিখতে হয় সেটা জানতে হবে, এবং সেটা পসিবল। কিন্তু 15 মিনিটে সুন্দরভাবে গুছিয়ে একটা রাইটিং লিখে আসা যায় 250 ওয়ার্ডের মধ্যে। কখন যায় জানেন? যখন আপনি অ্যাকর্ডিং টু দ্য প্রশ্ন, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অ্যান্সার করেন। আমি আপনাদের খাতা দেখতে গিয়ে প্রত্যেকের লেখার মধ্যে এত অপ্রাসঙ্গিক জিনিস পেয়েছি, এবং এত চমৎকার রাইটিং, এত চমৎকার রাইটিং, বাট এত অপ্রাসঙ্গিক। আমি আপনাদেরকে খাতাগুলা আপনাদের সামনে দেখাতে চাই যে কেন আমরা, প্রশ্ন কি চেয়েছে আর আমরা কি লিখেছি। আমি খুবই চমৎকার রাইটিং দেখেছি, মানে দেখলে আপনার চোখ কি বলা যায়, তৃপ্ত হয়ে যাবে। এত চমৎকার লেখা, আহ, মানে হাতের লেখা সুন্দর, লিখেছেনও দুর্দান্ত, বাট মার্কস কিন্তু পাবেন না। মার্কস পাবেন না কারণ আপনি যা লিখেছেন, হার্ডলি 20টা সেন্টেন্স লিখলে তার মধ্যে 5টা সেন্টেন্স আছে যেটার সাথে আপনার প্রশ্নের, মানে যেটা আস্কিং, সেটার কোনো সম্পর্ক আছে, এরকম হার্ডলি 5টা সেন্টেন্স আছে। সো আমি যদি বাই মেরিট যান, বাই মেরিট যদি আমি বিচার করি, তাহলে কিন্তু আসলে আমি সেই জিনিসগুলো কমিউনিকেট করে দিব আপনাদের সাথে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে এভাবে কথা হবে। আজকের পরীক্ষার অন্যান্য বিষয়গুলো জানতে চাই। জিকে, জিকে নিয়ে একটু বলি। বলেন শুনি, জিকে পেরেছেন? স্যার, জিকে পার্টটা ভালো হয়েছে সব থেকে। জিকে ভালো করতে পারছি। ট্রান্সলেশনও অনেকটা টাইম মানে চলে গেছে, মনে হচ্ছিল যে অনেক বেশি বড়। গত ওইটাতেই স্যার পরীক্ষার সময়। এক্সপিরিয়েন্সটা নিয়েছেন? গত পরীক্ষায় যে অফিসার জেনারেলের পরীক্ষা, তো জি আহ, স্যার। একদম ফ্রেশ মেমোরি থাকার কথা যারা পরীক্ষা দিয়েছেন। জি ট্রান্সলেশন স্যার। তো আসলে এরকমই ফেস করবেন। হ্যাঁ, ট্রান্সলেশনের জন্য আমি বলেছি যে এভরিডে, প্রত্যেকদিন করা দরকার। আমি জানি না আমার অ্যাসাইনমেন্টের বাইরে আপনারা করেন কিনা, বাট ফ্রেশার অর এক্সপেরিয়েন্সড যারা যেখানে আছেন, এভরিডে ট্রান্সলেশন মাস্ট। 5 সেন্টেন্স করবেন। আজকের যে প্রশ্নটা দিয়েছে, আমি এখান থেকে সকালে আমি বসে বসে ডেইলি স্টার থেকে কিন্তু সেন্টেন্স গুলো নিয়েছি। ডেইলি স্টারের একেবারে কারেন্ট নিউজ গুলোর মধ্যে এই সেন্টেন্স গুলো আছে। সো সোর্সের অভাব নেই। আপনি হেল্প নিতে চাইলে গুগল ট্রান্সলেটরের হেল্প নেন।
একেবারে সুন্দর ইংলিশ সেন্টেন্সটা কপি করে বসিয়ে দেন, চমৎকার বাংলায় আপনাকে সে ট্রান্সলেট করে দিবে। সো আপনার আসলে আপনি যদি চান এটা খুবই পসিবল নিজে নিজে প্র্যাকটিস করা। আর আমরা ক্লাসে যতটুকু ক্লাসে বা আমাদের অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে যতটুকু সেটুকু তো আমরা করছি। আচ্ছা, জিকে ভালো হয়েছে কারণ জিকেটা একেবারে একটা সিঙ্গেল টপিক বেস ছিল। অন্যদের কি অবস্থা জিকের একটু ফিডব্যাক জানতে চাই। জেনারেল নলেজ কারা কারা পরীক্ষা দিয়েছেন সেটা একটু বলেন তো। পরীক্ষা তো আসলে 6-7 জনের বেশি দেন নাই, কারা কারা দিয়েছেন? স্যার দিয়েছি। আর দিয়েছি স্যার। দিয়েছি স্যার। ওকে, স্যার পরীক্ষা দিয়েছি স্যার, কিন্তু সাবমিট হয়েছে কিনা বুঝতেছি না স্যার। আচ্ছা তাহলে দরকার হলে আমাকে ইমেল করে দিবেন if required। স্যার আমি আর কেউ? দিয়েছি। আবির পরীক্ষা দিয়েছেন? জি না স্যার, দেওয়া হয়নি। পরীক্ষাগুলো দিতে হবে। পরীক্ষাগুলো না দিলে আসলে নিজেকে জাজ করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ, পরীক্ষাগুলো অবশ্যই দিবেন। স্যার ওকে, পরীক্ষা দিয়েছি, ফার্স্ট পরীক্ষা ছিল অনেক খারাপ হয়েছে, টাইম ম্যানেজমেন্ট হয় নাই, আরো অনেক কিছু ট্রান্সলেশন হয় নাই, এভাবে লার্নিং করে। তো এটা টাইম ম্যানেজমেন্টের, এটা আপনি পরীক্ষাও কিন্তু একই রকম ভাবে ফেস করবেন। ওকে, টেক্সট করেছেন যারা দিয়েছি ভেরি গুড। পরীক্ষা ফেস করতে হবে, পরীক্ষা নিয়ে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, পরীক্ষা ফেস না করলে, পরীক্ষা যে ফেস করছেন এটার মধ্যে যে আপনি কত কিছু শিখবেন। এই যে যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই বলতেছে যে টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট অলওয়েজ ইস্যু। সো টাইম ম্যানেজমেন্ট আমাদের শিখতে হবে। শুধুমাত্র আমি টপিক ওয়াইজ সব শিখলাম কিন্তু আমি পরীক্ষায় গিয়ে আমি আসলে অ্যান্সার করে আসতে পারলাম না, লাভ কি? আলটিমেটলি তো আমার অ্যাচিভমেন্ট হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, তাই না? রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে আমি সাকসেসফুল, আদারওয়াইজ আমি ফেল। সো এটারে আমাদেরকে এটা যেটা করতে হবে যে পরীক্ষায় কিভাবে লিখে আসা যায় এই জিনিসটা কিন্তু ভাবতে পারতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা। ওকে, ম্যাথ গুলো করতে পেরেছি। ম্যাথ স্যার ম্যাথ হচ্ছে করতে পারতাম, বাট সময় পাইনি। স্যার এটা টাইম এটা কভার তো হয়নি, টাইম ইংলিশ করতে টু। পারি নাই। কেউ একজন কি 200 মার্কের আনসার করতে পেরেছেন? এনিওয়ান? করতে পারি নাই। স্যার কাছাকাছি। ট্রান্সলেশন গুলো অনেক লেন্দি ছিল, ওগুলো দেখতে দেখতেও স্যার অনেক টাইম চলে যায়। এটা নিয়ে আসলে যে অ্যান্সার করে ফেলেছি, মানে বিষয়টা হইতেছে শোনেন, টাইম লাগে, টাইম চলে যায়, এভরিথিং ইজ অলরাইট, বাট এটা চিন্তা করেন যে আপনি এটা কিভাবে করবেন। আজকের পরীক্ষায় আমি কিন্তু আপনাদের টাইম কনস্ট্যান্ট হবে দেখে আমি কিন্তু কি করেছি জানেন, জিকে কিন্তু শর্ট করে দিয়েছি। এটা কি বুঝতে পেরেছেন জিকে যে শর্ট? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, স্যার, জিকে অনেক শর্ট ছিল। আসেন আসেন আপনারা যেটা কমপ্লেন করছেন আমি আপনাদেরকে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। দেখেন, সবসময় আমি কথা বলি খুবই লজিক বেসড এন্ড উইথ এভিডেন্স। আসেন, খুব রিসেন্ট সময়ের বাংলাদেশ ব্যাংক এডির প্রশ্নটা আমরা একটু দেখে আসি। আমরা সবাই দেখেছি, বাট এই মুহূর্তে হয়তো বা কারোরই মেমোরিতে নাই প্রশ্নের কতটুকু লেন্দি হবে এবং আমরা আজকে যে প্রশ্নটা দিয়েছি সেটা কতটুকু রিয়েলিস্টিক অথবা রিয়েলিস্টিক না সেটা একটু দেখে আসি। আপনারা কি আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, প্রশ্ন শুরুটা হয়েছে এখানে একটা রিডিং কম্প্রিহেনশন দিয়ে। আমি গুনে দেখেছি এটা অলমোস্ট প্রায় 40 লাইনের মতন এখানে স্পেস নিয়েছে। বিগ একটা কম্প্রিহেনশন আছে, সেখানে 6টা প্রশ্ন আছে, 6টা, কিন্তু খেয়াল করবেন। 5টা ম্যাথ আসে যে 5টা ম্যাথ আমি খানিকটা চোখের নজরে যেটা দেখেছি এবং এটা সলিউশন নিয়ে আমি যতটুকু ভেবে দেখেছি, ইট উইল টেক নট লেস দেন 25 মিনিটস ইন এনি ওয়ে। কোনোভাবেই সম্ভব না 25 মিনিটের মধ্যে। বিশেষ করে 4 নাম্বার খানিকটা পাজল টাইপের ম্যাথ, এটা করতে গেলে রীতিমতো আপনাকে স্ট্রাগল করতে হবে। ওকে, স্ট্রাগল করতে হবে। আমরা যদি জিকের প্রশ্ন দেখি, জিকের প্রশ্ন এখানে আসলে 15টা না, এখানে আসলে জিকের প্রশ্ন আছে অ্যাকচুয়ালি 30টা। হ্যাঁ, প্রত্যেকটা জিকেতে 2টা করে পার্ট আছে। ওকে, প্রত্যেকটার সঙ্গে 2টা করে পার্ট আছে, তার মানে এখানে অলমোস্ট 30টা প্রশ্ন আছে। জিকের প্রশ্নে ভালো মার্কস দিতে গেলে আপনাকে অনেক টাইম লাগবে। ট্রান্সলেশন এখানে যেটা দেখছেন একটাই ট্রান্সলেশন এসে
সেটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থে মাশাআল্লাহ কম না, বেশ লম্বা চওড়াই বলা যেতে পারে, এবং 3টা বিগ সাইজের ফোকাস রাইটিং আছে। এবার আপনি চিন্তা করেন যে একই প্রশ্ন বা আমরা যে প্রশ্নটা আজকে পরীক্ষা দিলাম, এটার মধ্যে আসলে মেরিটের বা কন্টেন্টের মধ্যে দৈর্ঘ্য প্রস্থের বিশেষ কোনো পার্থক্য আপনি কি ফিল করেন কোথাও? বরং আজকের প্রশ্নটা আমাদের আরো বেশি অ্যাডভান্টেজিয়াস ছিল। কিভাবে দেখেন, আমাদের জিকেটা ছিল একদম এর অর্ধেক, মানে জিকেতে কমপক্ষে আপনি 10 মিনিট সময় বেশি পাবেন। একটা সামারি রাইটিং এর জন্য যে সময় লাগে, আনডাউটেডলি একটা ফোকাস রাইটিং লেখার জন্য তার চেয়ে বেশি সময় লাগে। সো এইখানে আপনি আরো 5 মিনিট সময় এক্সট্রা পাবেন। সো 5 মিনিট 10 মিনিট আর 5 মিনিট 15 মিনিট সময় যদি আপনি এক্সট্রা পান, সেটা কিন্তু আমাদের প্রশ্নটা আমরা যদি এখন একটু দেখি, সেটার সাথে কিন্তু ডেফিনেটলি অ্যাকোমোডেট করে। আমাদের কিন্তু এই প্রশ্নটা সে তুলনায় বলা যায় যে অতটা লেন্দি না, অতটা লেন্দি আমি বলবো না সে তুলনায়। ওকে, আমাদের প্রশ্নটা একটু দেখে আসি। আমাদের প্রশ্নের বেশ কয়েকটা জায়গায় আমাদের সেভ করার সুযোগ আছে। হ্যাঁ, ট্রান্সলেশন প্রথমটা একটু লেন্দি, দ্যাটস ট্রু, বাট 2 নাম্বার বাংলা টু ইংলিশ যেটা, সেটা কিন্তু পার্টিকুলারলি সহজ এবং ছোট। সামারি রাইটিংটা বেশ ইজি হওয়ার কথা। জিকেটা অনেক শর্ট, একেবারে অর্ধেক আমরা যে প্রশ্নটা দেখে এলাম। ম্যাথ অলমোস্ট কাছাকাছি, তবে ওইখানকার ম্যাথটা একটা ম্যাথ আর একটু বেশি লেন্দি। সো সেই তুলনায় এই প্রশ্নটা কিন্তু ওই রিয়েল প্রশ্ন বাংলাদেশ ব্যাংক এডিট যে প্রশ্নটা দেখে আসলাম তার তুলনায় কিন্তু লাইটার। আপনারা কি একমত নাকি দ্বিমত? স্যার আমার কাছে একই রকম মনে হয়েছে। একই রকম মনে হয়েছে। ওকে, অলমোস্ট একই রকম, আসলে বিগ ডিফারেন্স তো হয় না এখানে। তো সেই 200 মার্কেরই প্রশ্ন, তো সময়ের মেরিটে আর কতটুকু ডিফারেন্স হবে? হোয়াট এভার, আপনি আসলে এটাই ফেস করবেন। আমি আসলে এটাই মিন করতে চাইছি দুইটার মধ্যে, এই মানে কম্পারেটিভ অ্যানালিসিস করে এটাই আমি আসলে জাস্টিফাই করতে চেয়েছি যে আপনি এরকমটাই পরীক্ষায় কিন্তু ঠিক এরকমটাই আসলে ফেস করবেন, একই রকম কন্টেন্ট আসলে ফেস করবেন। সো এখন আপনাকে ডিল করতে হবে যে আমি আসলে কিভাবে সময়ের সাথে এটাকে অ্যাকোমোডেট করব। আমাদের প্রধান টার্গেট হওয়া উচিত একটাই, বিশেষ করে আগামী ক্যাশার যারা পরীক্ষা দিব, একটাই টার্গেট, প্রথম টার্গেট কোনটা? 1 নম্বর টার্গেট কোনটা থাকে আমাদের? ফুল অ্যান্সার। ফুল ফুল অ্যান্সার আনসার করে করে আসবো, আসা। ফুল অ্যান্সার করে আসবো। আমি ফোকাস রাইটিং এর মধ্যে দরকার হলে আমি লাস্ট মুহূর্তে বলি এই কথাগুলো সবসময়, যেহেতু আমরা অলমোস্ট লাস্ট মুহূর্তে চলে এসেছি। লার্নিং পিরিয়ডের কথা না, এটা একেবারে পরীক্ষার আগের মুহূর্তের কথা। আমি আজকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা আলু, পটল, তরকারি, মাছ, প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, যা কিছু মনে থাকে, যাই আসে মাথায়, যা ইচ্ছে তাই লিখবো। বাট অবশ্যই সবগুলো প্রশ্ন লিখবো এবং অতি অবশ্যই 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে আসবো। পরীক্ষা যারা কমপ্লিট করে আসবে তারা কিন্তু ফার্স্ট ফেজের কন্টেন্ডার, মানে তারাই কিন্তু মূল আসলে কন্টেস্টেন্ট আর কি। তারাই কিন্তু আলটিমেটলি ফাইট করবে ফর দ্য টপ পজিশনস যে কোনো পরীক্ষার জন্য। সো আমাদের কোনো পরীক্ষায় আসলে আমি যাই লিখি না কেন, লেখার কোয়ালিটি আমার যাই হোক, আমার দৈর্ঘ্য প্রস্থের যাই হোক, এটা ম্যাটার করবে না। অবশ্যই 200 মার্কের আমি অ্যান্সার করে আসবো। ওকে, আমরা আজকে, আমাকে বলেন তো কে কত মার্কস ছাড়ছেন? একজন একজন করে একটু বলেন, এখান থেকে কত মার্কস আমরা ছেড়ে এসেছি, একজন করে বলেন। স্যার 20 ছাড়ছি আজকে। 20 ছাড়ছেন। 20 ছাড়লে বাংলাদেশ ব্যাংকের রেডি পরীক্ষা হলে আপনি আসলে পরীক্ষা হল থেকে বেরোনোর সাথে সাথে পান। আর অন্য পরীক্ষা হলে সেখানে কিছুটা স্পেস তো থাকবে, বাকিটা কিসের উপর ডিপেন্ড করবে। সো সবসময় আমরা বেস্ট পজিশনের জন্য ট্রাই করব, এবং আলটিমেটলি কিন্তু আমাদের যে রেগুলার ব্যাচ গুলা, আমাদের মেইন স্ট্রিম ব্যাচ গুলো কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংকের এডির জন্যই কিন্তু প্রিপেয়ার করা, বা সেভাবেই কিন্তু কোর্স ডিজাইন বলেন বা লার্নিং বলেন সবকিছু সেভাবে করা। সো আমরা যারা একদম ফার্স্ট ফেজ লার্নার আছি, এখন থেকেই এই 200 মার্কের একটা পরীক্ষা কিভাবে হ্যান্ডেল করতে হয় এইটার সাথে কিন্তু এখন থেকে অ্যাকোমোডেট হবেন। ওকে, যারা আগে পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু 200 মার্কে ঠিকঠাক মতন অ্যান্সার করে আসতে পারে না।
আপনারা যারা শুধুমাত্র এমসিকিউ নিয়ে আছেন, আলটিমেটলি কিন্তু আপনার টার্গেট এমসিকিউ তে পাশ করা না, টার্গেট কিন্তু চাকরি পাওয়া। আর চাকরি পেতে হলে এই 200 মার্ক কিন্তু আপনার মেরিট পজিশন আসলে করবে। আমি এমসিকিউ কে আন্ডারস্টিমেট করছি না, এমসিকিউ আপনার গেট পাস, বাট আপনি শুধুমাত্র গেট পাসের বাইরে শুধুমাত্র গেট পাসের লাইনে দাঁড়ায় থাকবেন, আর আপনি আসল যে আপনার মানে কন্টেস্ট যেখানে, সেটার জন্য প্রিপেয়ার না হলে কিন্তু পস্তাতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে দুইটাকে কম্বিনেশন করে। হ্যাঁ, অনেকে কিন্তু এখন আমাদের এই রিটেন উইক যেগুলো চলতেছে, সবাই কিন্তু সমানভাবে সিরিয়াসলি এটাকে নেন নাই। কিন্তু আপনারা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারে কি বলা যায়, পুরা কোর্সের যেখানে একেবারে কোর অংশটুকু, যেখানে আপনার হেল্প দরকার, আপনি কিন্তু সেটাই আসলে অ্যাভয়েড করতেছেন। হ্যাঁ, গত পরীক্ষা দেখলাম সবকিছু মিলায় খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছি, ম্যাক্সিমামই 150 মার্কের উপরে পরীক্ষা লিখতে পেরেছি, খুব কম। তো বুঝতে পারছেন যে এটা করলে কিন্তু আসলে আলটিমেটলি আপনি যা ট্রাই করতেছেন কোনোটা কাজে আসছে না, আসবে না। তো আমরা এটাগুলোর সাথে একটু ডিল করার ট্রাই করব। পরীক্ষা আপনারা এখন যেটা দিচ্ছেন সেটাতে অনেক অ্যাডভান্টেজ আছে। পরীক্ষা হলে 2 ঘন্টা আর বাসার 2 ঘন্টার মধ্যে অনেক লাক্সারিয়াস ডিফারেন্স আছে। কেমন লাক্সারিয়াস ডিফারেন্স? আপনি এখন নিজে স্বাধীনভাবে সামনে অন্তত একটা ঘড়ি রাখতে পারছেন, আপনি সময়টা দেখতে পারছেন। পরীক্ষার হলে কোনো কোনো রুমে কিন্তু কোনো ঘড়িও থাকে না, আপনাকে অনেকটা আন্দাজের উপর টাইমিং করতে হয়, কোনো ঘড়ি ইউজ করতে দেয় না। সেক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আরো বেশি কঠিন। তো বাসায় বসে আপনি যখন এই পরীক্ষাটা দিচ্ছেন, আপনার পরীক্ষার আগে প্রিপারেশনটা কি? পরীক্ষার আগে কিন্তু একটা একটা মেন্টাল প্রিপারেশন আছে। মেন্টাল প্রিপারেশনটা কি? যে আমাদের যে ফরম্যাটে এখন আমরা পরীক্ষা দিচ্ছি, এই ফরম্যাটে 8টা প্রশ্ন আছে। 8টা প্রশ্নের জন্য কোনটাতে আমি কত মিনিট সময় রাখবো, এটা আমার অবশ্যই প্রি ডিসাইডেড থাকবে। হ্যাঁ, আমি ওই সময়ের মধ্যে ওইটাকে ডিল করব। আমি একটাকে ভালো করতে গিয়ে কখনো আরেকটাকে ছেড়ে দিব না। আমি ফোকাস রাইটিং এর সময়ে আমি অন্য কিছু নিয়ে ডিল করব না। ফোকাস রাইটিং এরটা আমি আবার 15 মিনিটের জায়গায় 18 মিনিটও ডিল করব না। তো প্রত্যেকটার জন্য যে সময় ভাগ করাটা আছে, বা আমরা অনেকবারই এই টাইম ম্যানেজমেন্টের কথাটা বলে দিয়েছি, কোন পার্টে কতটুকু সময় দিতে হয়। আমাদের কিন্তু এই মডেল টেস্ট গুলো দেওয়ার অর্থ হচ্ছে, বা এই যে প্র্যাকটিসটা এখানে মার্কস কত পেলাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার এই টাইমিং স্ট্র্যাটেজি কতটুকু কাজে লাগাতে পারলাম, আমি সময়ের মধ্যে কতটুকু শেষ করতে পারলাম। হ্যাঁ, এই বিষয়গুলোর সাথে অ্যাডাপ্ট হওয়া কিন্তু আসলে আমাদের মূল এক্সপেকটেশনস। অনেক কথা বলেছি, আপনাদের যে প্রশ্ন, ওই প্রশ্নের একটাই অ্যান্সার, আপনাকে পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়েই এই সময়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে। ফোকাস রাইটিং বাসায় 15 মিনিটে লেখার, আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, লিখবেন, তখন সেটা ঘড়ি ধরে 15 মিনিটে লেখার অভ্যাস করতে হবে। এটা খুব জরুরি, খুব জরুরি। আমি বারবার করে বলি 3টা জিনিস আমাদেরকে স্যার হ্যাঁ বলেন। স্যার এই জি, একটা ভাইটাল কোশ্চেন, মানে এটা আমার প্রত্যেকটা ইসে হইতেছে। এই যে ফোকাস রাইটিং এ যেটার উপর ফোকাস রাইটিং লেখা আর কি, লিখতে বলছেন আর কি। তো ওইখানে আপনি ওইখানে কি লেখার শুরুতে আমরা যে টাইটেল দিই, ওটা কি টাইটেলটা দিতে হয় নাকি একবারে মানে বিসমিল্লাতে একবারে লেখা শুরু করে দিতে হয়? মানে আপনি ইংলিশের যে বিসমিল্লাহ, ফোকাস রাইটিংটা আজকে দিছেন, আপনি আজকে যেটা দিছেন, মানে ওটা হ্যাঁ টাইটেল হ্যাঁ, কিন্তু বিশাল বড় স্যার। যেমন হাউ মার্কেট অ্যালাইন ইন্টারেস্ট রেট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ক্রলিং পেগ কুড বি স্টোরেন, মানে অনেক বড় টাইটেল কিন্তু। ও লিখতেই যায় মানে তিন লাইন হয়ে যায় আর কি টাইটেল। না তো আপনার ওইখানে তো কি টাইটেল টাইটেল দিতে হয় টাইটেল নাকি লেখা, লেখা এটা শুরু জন্য করতে তো হয়? টাইটেল লেখা তো ম্যান্ডেটরি কিছু না। টাইটেল কেন আপনাকে লিখতে হবে? টাইটেল লেখাটা স্যার একটু এক- দিবেন যে প্রথম যে আজকে ফোকাসটা দিলেন যে এইভাবে হ্যাঁ করে লেখা শুরু করবা? হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি আমি তো 1 আর 2 এর কোনটারই উপরে টাইটেল লিখি নাই। না, টাইটেল লেখা তো আসলে স্যার আমি তো ইম্পর্টেন্ট না। লিখেছি স্যার টাইটেল। এটা আচ্ছা, আপনি তো বলেছিলেন যে লিখলে ভালো। আচ্ছা আমি বলি শুনেন, আপনি যদি একটা টাইটেল দেন তাহলে ইটস বেটার, ইটস নট রিকোয়ার্ড, ইটস নট ম্যান্ডেটরি ফোকাস রাইটিং এর ক্ষেত্রে। আপনি সরাসরি অ্যান্সার লিখলেও আপনার মার্কস কম হবে না, কেউ একজন টাইটেল দিলে সে মানে এডিশনাল কোনো মার্কস ক্যারি করবে না, এটা এসেনশিয়াল কোনো পার্ট না।
আপনি এটা ঐচ্ছিক, আপনি দিতে পারেন নাও দিতে পারেন, দিলে কোনো ভুল নেই, না দিলেও কোনো ক্ষতি নেই। টেক ইট ভেরি লাইটলি, ওকে? এটা খুব জরুরি কিছু না। তার চেয়ে জরুরি কোনটা জানেন? দেখেন, তার চেয়ে জরুরি কোনটা আমি দেখাই। আচ্ছা শোনেন, আমি গত পরীক্ষার খাতাও কিছু কিছু প্রাসঙ্গিক ক্রমে মানে প্রসঙ্গক্রমে রিভিউ করব। এই সময় কার খাতা সামনে আসতেছে এটা কিন্তু ম্যাটার করবে না, আমি যে কোনো একটা খাতা পিক করতে পারি এবং উদাহরণগুলো দিতে পারি। এই মুহূর্তে আমার যে কথাটা মনে পড়তেছে, যে কোনো একটা খাতা আমি পিক করি, কথার কথা। এটা আর দেখি, এটা ফোকাস নামই রাইটিং লেখা নেই। করবেন। হ্যাঁ, ফোকাস রাইটিং, পুষ্পিতা সরকার প্রমা, ওকে। আমাদের প্রশ্নটা কি ছিল? এই ফোকাস রাইটিং এর প্রশ্নটা কি ছিল মনে আছে? হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। নো, এক্সাক্ট প্রশ্নটা বলেন, আমি বলছি। মিশনে 2041 ওকে, আমি একটু দেখি, তারপরে আপনাদেরকে এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই। এগুলো শেখার বিষয় এবং এটাই ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটা ছিল, প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, হ্যাঁ স্যার, বলেন। ওই যে ফোকাস রাইটিং এর টাইটেল হচ্ছে সামারিতে টাইটেল দেওয়াটা কি বেশি গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, সামারিতে তো টাইটেলের কথা প্রশ্নেই বলে দেয় এখন, অবশ্যই এটা ম্যান্ডেটরি তখন। আচ্ছা, স্যার প্রথম পরীক্ষার ছিল হচ্ছে সাকসেসফুল অ্যাটেনমেন্ট অফ ভিশন 2041 গোলস মাইট নট হ্যাঁ বি অ্যান ইজি টাস্ক, এটা হ্যাঁ, ছিল। মাইট বি নট অ্যান ইজি টাস্ক। তাহলে দেখেন তো, আগে আগে দেখেন, যে কোনো আহ, 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 পুষ্পিতাকে আছেন আমাদের সাথে ক্লাসে? জি স্যার, আমি ওকে, আপনার খাতাটা আপনিও একটু ভালো করে খেয়াল করেন, অন্যরাও একটু খেয়াল করেন। একই রকম লিখেছেন, ম্যাক্সিমাম সবাই দেখলাম একই রকম লিখেছেন। স্টার্টিং এর মধ্যে মানে আমি খুব সারপ্রাইজড হয়েছি, ম্যাক্সিমাম সবার স্টার্টিং ওয়ার্ল্ড কান্ট্রি এন্ড 70 বিলিয়ন পিপল, এটা অলমোস্ট অনেকেই এটা দিয়ে শুরু স্যার করেছেন। আমি শুরু করিনি, আমারটা ডিফারেন্ট ছিল। না, হতে পারে, মানে আমি অলমোস্টের কথা বলেছি, সবাই তো আর একরকম হবে না। আমি অলমোস্টের কথা বলেছি। আমরা একটু দেখি, আমাদের যে কোনো একটা খাতা দিয়ে শুরু করি। আমাদের দেখেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেখাটা হয় না বা কোথায় প্রবলেম হয়। প্রশ্নটা ছিল সাকসেসফুল অ্যাটেনমেন্ট অফ ভিশন 2041 গোলস মাইট নট বি অ্যান ইজি টাস্ক। মানে ভিশন 2041 এর যে গোলগুলো আছে সেগুলা অ্যাটেন্ড করা বা অর্জন করা খুব একটা সহজ হবে না। তার মানে হচ্ছে ভিশন 2041 এর যে টার্গেট গুলার ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে, আমার আসলে চ্যালেঞ্জ গুলাকে ম্যাগনিফাই করতে হবে, যে কেন এই টার্গেট গুলা রিচ করা আমার জন্য সহজ হবে না। তো আসলে এখানে যেগুলোই আমার গোল সেগুলোই আমার চ্যালেঞ্জ। গোলগুলা কি কি? মোটা দাগের যে গোলগুলা আমরা একটু আলোচনা করি, তারপর খাতার সাথে কানেক্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এত সুন্দর লেখা তারপরে কেন ভালো মার্কস ক্যারি করবে না। আমাদের গোলগুলা হইতেছে, প্রথম গোল কি আমাদের কি করতে হবে? প্রধান দুইটা গোল সেটা তো আমরা জানি, যে আমাদের একটা হাই ইনকাম কান্ট্রি হইতে হবে। এই হাই ইনকাম কান্ট্রি এবং দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত না, দারিদ্র মুক্ত, মানে poverty will be a thing of the past. হ্যাঁ, উইল সেন্ড পভার্টি টু দা মিউজিয়াম, এভাবে কিন্তু আসলে ডকুমেন্টস এভাবে বলা আছে। তার মানে পভার্টি উইল জিরো পভার্টি এন্ড হাই ইনকাম কান্ট্রি। হাই ইনকাম কান্ট্রি মেজার্ড বাই ইটস, হাই ইনকাম কান্ট্রির মেজারমেন্টটা কি দিয়ে বলা আছে, কি দিয়ে আমরা বুঝবো? পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কত হইতে হবে? 12,500। $12,500। $12,500 হইতে গেলে আমাদের এক্সপোর্ট কত হইতে হবে? 300 বিলিয়ন। $300 বিলিয়ন। তার মানে তখন আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি হইতে হবে। তার মানে আমাদের এই যে $1 ট্রিলিয়ন ইকোনমি হতে গেলে তখন আমাদের এই যে ইনভেস্টমেন্ট, কি বলে, ইনভেস্টমেন্ট টু জিডিপি, এই রেশিওটা কত হতে হবে? জিডিপির কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে যেতে হবে, টার্গেট আছে। এই টার্গেট গুলো তো পড়েছি আমরা। কত পার্সেন্ট? জিডিপির 40%। আমাদের আর কি করতে হবে? ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, কত পার্সেন্ট? 19%। 19%। হ্যাঁ, তো আমরা যদি ট্যাক্স জিডিপি রেশিও অ্যাজ উই টার্গেটেড, এটা যদি আমরা করতে পারি, যেটা এতটা সহজ নয়। যদি ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও 40%-এ আমরা আপগ্রেড করতে পারি, যদিও এটা এতটা সহজ নয়। যদি আমাদের এই রেমিটেন্স গ্রোথ
2%, সরি 2.5%, 4.5% and 2% হয়, যদিও এটা এতটা সহজ নয়। আমাদের যদি এক্সপোর্ট টার্গেট $150 বিলিয়ন বাই 2031 and $300 বিলিয়ন বাই 2041 আমরা যদি রিস্ক করতে পারি, যদিও বিষয়টা সহজ নয়, তাহলেই আমরা পার ক্যাপিটা ইনকাম $12,500 রিস্ক করতে পারবো, এন্ড তাহলেই আমরা হাই ইনকাম কান্ট্রি কনজিকিউটিভলি জিরো পভার্টি, এই দুইটা মেইন টার্গেট অ্যাচিভ করতে পারবো। এবং এই পাথওয়েজটা প্রত্যেকটা ক্ষেত্রে সহজ নয়, আমাদের আসলে লিখতে হবে এই জিনিসটা। ক্লিয়ার? কি লিখতে হবে? ভিশন 2041 এর যেগুলোই গোল, সেই গোলগুলোই আমাদের জন্য অ্যাচিভ করা কেন সহজ নয়? আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াতে হলে ইট উইল টেক মোর দ্যান 15 ইয়ার্স, কারণ আমরা এখন আসলে যেখানে আছি এখান থেকে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও প্রায় 3 গুণ। তার মানে হচ্ছে 3 গুণ বাড়াতে হলে আমাদের ট্যাক্স কাভারেজ বাড়াতে হবে মিনিমাম 10 গুণ। এই 10 গুণ পরিমাণ ট্যাক্স কাভারেজ বাড়ানো এই এত শর্ট পিরিয়ডে এটা সহজ নয়। আমাদের যে পরিমাণ এখন আমাদের কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেরকম স্ল্যাগিশ লেভেলে আছে, স্ল্যাগিশ গ্রোথ আছে, এবং একই সঙ্গে আমাদের যে বিজনেস এনভায়রনমেন্ট এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে হাল হকিকত, একই সাথে আমাদের ফরেন যে লোন নেওয়ার যে মানে মানে ফ্রেন্ডলি যে ক্যাপাসিটি বা আমাদের যে কি বলা যায়, আমাদের যে টলারেবল যে লিমিট, সেটাও যেহেতু আমরা ক্রস করে ফেলেছি, সুতরাং আগামী দিনে এই $300 বিলিয়ন এক্সপোর্টে পৌঁছাতে হলে যে পরিমাণ আমার ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই ইনভেস্টমেন্ট অ্যাকোয়ার করা আমাদের জন্য সহজ নয়। সো এতগুলো যখন সহজ নয় বা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ গুলো যদি অতিক্রম করতে পারি, একমাত্র তখন কি আমার পার ক্যাপিটা ইনকাম $12,500 যাবে বা 2031 সালের মধ্যে $5,500 যাবে। এগুলো প্রত্যেকটা কোয়ান্টিফাই করা এবং এর সঙ্গে আপনি রিজন গুলোকে কানেক্ট করে দিলেই আমার প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। এখন আমরা আসি যে আমরা কি লিখেছি। A Western country of 70 million people, of which 70% people are below poverty line, has become a role model for poverty alleviation after the 5 decades of its independence and captured the attraction of the worldwide for the unbelievable economic growth. দুর্দান্ত স্টার্টিং, কোনো সন্দেহ নেই, but it has no connection with our answer. Bangladesh is now the 35th biggest economic country. ইকোনমি দিলে বেশি সুন্দর হয়, ইকোনমিক কান্ট্রি আমরা বলি না, ইকোনমি মানে হচ্ছে কান্ট্রি। Biggest economy according to the World Bank and expecting to overcome the phase of LDC. ফেজটা বলার সাথে সাথে এক্সামিনার বুঝে ফেলবে আপনি এই লাইনের না, এটাকে বলে আমরা গ্রাজুয়েশন, মানে এলডিসি গ্রাজুয়েশন বলে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা এলডিসি গ্রাজুয়েশন। আপনি সেটাই মিন করতে চেয়েছেন, কিন্তু এমন একটা টার্মিনোলজি ব্যবহার করেছেন যেটা আপনার লার্নিং এর একটু দুর্বলতাকে ফুটাই তুলছে। এটাকে আমরা বলতাম এক্সপেক্টিং টু গ্রাজুয়েট দ্য এলডিসি স্ট্যাটাস, তাহলে এটা খুব চমৎকার হতো। তো এখানে আমাদের এখানে যে স্টার্টিংটা আমরা আসলে দেখছি, এটা কিন্তু আসলে আমার মূল এক্সপেকটেশনস বা আমাদের মূল প্রশ্নের যে আস্কিং, তার সাথে আসলে কোনো সম্পর্ক নেই, যদিও লেখাটা একেবারে দুর্দান্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। After successful completion of the MDG goals, Bangladesh is now going to attain the SDG goal, along with dreaming to become upper middle income country by 2031 and high income country by 2041. That is the contribution of the project of establishing digital Bangladesh. এই অংশটুকু ঘটনা সব সত্যি, কিন্তু আমার আসলে এটার কোনো মূল ঘটনার সাথে বা মূল এক্সপেকটেশনের সাথে বা প্রশ্নের আস্কিং এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু আমাকে ডিফেন্ড করতে পারেন যে স্যার না এখানে সম্পর্ক আছে, বা এনিওয়ান, আমরা কিন্তু ডিসকাস করতে পারি, আমি কিন্তু গায়ের জোরে ঠেলে ফেলে দিচ্ছি না। আপনি কিন্তু আমাকে চাইলে ডিফেন্ড করতে পারেন যে স্যার কেন রিলেভেন্স নাই, প্লিজ। মানে আমরা কিন্তু যে কেউ মানে মোস্ট ওয়েলকাম, আমি কিন্তু একেবারে মাইন্ড করব না। আমি কিন্তু চাই যে আপনি আপনার যুক্তিটা দিয়ে আমার সঙ্গে ফাইট করতে করতে আমরা আরেকটু ডিসকাস করি। আমাকে কিন্তু বলতে পারেন the two most prominent goal of Vision 41, okay,
ভিশন 2041 লিখবেন, মাঝখানে সংক্ষেপ করা যাবে না। ইরাডিকেশন অফ এক্সট্রিম পভার্টি and lowering the poverty rate up to 3%, পার্শিয়ালি কিন্তু তথ্যটা ভুল আছে। হ্যাঁ, এটাও না, আমরা সরাসরি বলবো যে টু অ্যাটেন্ড দ্য জিরো পভার্টি, সরাসরি কিন্তু জিরো পভার্টি বলা হয়েছে। হ্যাঁ, টু অ্যাটেন্ড দ্য লেভেল অফ জিরো পভার্টি এভাবে বলবো। ওকে, সাস্টেনেবল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড দ্য বেস্ট ওয়ে, না এখানে এসে ফাঁকি দিচ্ছেন, এটা নাই। এটা হলো টু রিচ হাই ইনকাম স্ট্যাটাস, এইচআইসি, সরাসরি বলা হয়েছে টু অ্যাটেন্ড হাই ইনকাম কান্ট্রি অর টু রিচ হাই ইনকাম কান্ট্রি স্ট্যাটাস, এভাবে বলতে হবে। এটা এখানে ফাঁকি দিচ্ছেন। ওকে, ভুলে গেছিলাম। হ্যাঁ ভুলে গেছেন, সেটা বুঝে গেছে আর কি। মেনশনেবল গোলস অফ ভিশন 2041, না আমরা কিন্তু গোলস চাওয়া হয়নি। আপনি কি প্রশ্নটা বুঝছেন? প্রশ্নে কিন্তু গোলস চাওয়া হয়নি। তো আপনি যেটা হয়েছে, আপনি কিন্তু এটা পড়েছেন, দেখেন খুব সুন্দর বলেছেন, এই যে 9% গোল, 99% গোল, এটা ঠিক আছে। দুর্দান্ত, এটাও ঠিক আছে। রেমিটেন্স ইজ সেড টু বি হাই অ্যাজ 50 বিলিয়ন, 50 বিলিয়ন কে বলা আছে নাকি এটা গ্রোথ রেট বলা আছে? আই এম নট শিওর 50 বিলিয়নের কথা আছে কিনা, থাকতে পারে, আই এম নট শিওর। আছে কি? এটা বোধহয় একটা গ্রোথ রেটের কথা বলা আছে, একটু দেখে নিবেন। ওকে, জি স্যার। সম্ভবত 4.5% আর 2% গ্রোথ, এরকম কথা বলা আছে। আই এম নট শিওর, আমি একটু কনফিউশন আছে, রেটটা একটু দেখে নিবেন। গ্রিন এন্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস টু বি আন্ডার 20%, এইটা আসলে এর সঙ্গে খুব একটা যাবে না। হাঙ্গার পভার্টি শুড বি ম্যাটার অফ পাস্ট, ঠিক আছে। লাইফ এক্সপেন্ডিচার, বাট এগুলা সেই কোয়ান্টিফিকেশনস গুলো এগুলো আসলে আসেনি, যেগুলো আসার কথা, যেগুলো আমাদের মূল চ্যালেঞ্জ। তাহলে এখানে আসলে আপনি দেখেন যা লিখেছেন, সেখান থেকে আবার একটু যদি প্রশ্নে চলে যায়, প্রশ্নটা ছিল অ্যাটেনমেন্ট মাইট নট বি অ্যান ইজি টাস্ক। আপনি কি ইজি টাস্ক না, এটা কি কোথাও এই কথাটা বলা আছে, বা কোথাও কি এই জিনিসটা এস্টাবলিশ করেছেন যে ইট ওন্ট বি ইজি টাস্ক, না ইট উইল বি স্যার। ইট উইল বি চ্যালেঞ্জিং, কোথাও কি আছে এই কথাগুলা? আমাদের কিন্তু এস্টাবলিশ করতে হবে এটা চ্যালেঞ্জিং। আপনি ঠিক যা পড়েছেন টপিক দেখে তাই লিখে দিয়েছেন, এবং লিখছেন যেটা, সেটা আবার খুব দুর্দান্ত লিখছেন, অসম্ভব ভালো লিখছেন। কিন্তু আমি আসলে এই প্রশ্নে আমি আপনাকে আসলে যদি একেবারে মানে মাইন্ড টাইন্ড না করেন, আমি যদি নাম ধাম না জানতাম, আপনারা আমার স্টুডেন্ট নাম জানতাম, তাহলে এটা আমাকে আমি আসলে 5 মার্ক দিতাম অনারারি, যে অনেক কষ্ট করে অনেক দূর লিখছেন, এখানে মার্কস 5 দেওয়া যেতে পারে, যে আপনি এই বিষয়টা ভালো জানেন। বাট আপনাকে আসলে যেটা জানতে চাওয়া হয়েছে সে সম্পর্কে আপনার কোনো কথা নাই। জি স্যার। বুঝতে পেরেছি? আপনি কি আমার সঙ্গে একটু ডিফেন্ড করতে চান, বা এনিওয়ান, অন্যরা যারা খাতাটা দেখছেন বা দেখেছেন? স্যার আসলে ব্যাপারটা হচ্ছে প্রশ্ন দেখার পর মানে সেই অনুযায়ী কি লিখবো হুট করে মাথায় আসে না, যেটা সবসময় এক্স্যাক্টলি, পড়ে আসছে সেটাই লেখা হয়ে যায়। এক্স্যাক্টলি। এই জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন, এখন যখন আমরা এটা দেখলাম, আমাদের প্রশ্নটা পড়ে কি জানতে চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে। আজকের প্রশ্নটা আমি আউট করে দিয়েছি আগে থেকে, কেন জানেন? কারণ প্রশ্ন দুইটা প্রশ্ন দিয়েছি, দুইটা প্রশ্ন খুব কঠিন। আমি চেয়েছি আপনারা প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দেন। আমি জানি তারপরেও আপনারা ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোশ্চেন লিখতে পারবেন না বলে আস্কিং মার্ক পাবেন না। আজকের প্রশ্নটা একই রকম ভাবে একটু দেখে আসি, আজকের প্রশ্নটার কোথায় ঝামেলাটা আছে দেখেন একটা এখানে। প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্লিজ বলেন। স্যার এই যে আপনি যে কথাটা বলেছেন যে আপনারা প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর করবেন, স্যার মানে পরীক্ষা দিতে গিয়ে যেটা ফেস করলাম যে সময় তো পাওয়া যাচ্ছেই না, মনে হচ্ছে যে প্রশ্নটা পেয়ে সবগুলো উত্তর আমার জানা এবং আমাকে এত দ্রুত মানে তার সাথে আর কি লিখতে হবে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, প্রশ্ন পড়ে যে ভেবে আমি যে হচ্ছে গিয়ে কোনো কিছু লিখবো যে এটা সম্পর্কে আমার মনে হয় এগুলো দাঁড় করিয়ে লিখলে আমার মনে হয় ভালো হবে, ওই সময়টা তো মানে অ্যাডজাস্টই করা সম্ভব হচ্ছে না স্যার। আচ্ছা ফাইন। দেখেন এক্সাম অ্যাপ্রোচে, পরীক্ষার হলে আমরা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। পরীক্ষায় আপনি যখন প্রশ্নটা পাবেন, আমরা তখন সেটা কিভাবে ডিল করব, বা একটা ফোকাস রাইটিং প্রশ্ন কিভাবে আসলে ডিল করব, আমরা একটু দেখি।
কোথায় রাখলাম প্রশ্নটাকে? জাস্ট মিনিট। স্যার জি, স্যার এই যে আজকের এই যে ক্রলিং পেগ নিয়ে হচ্ছে একটু মানে ফোকাসের মধ্যে যে লিখতে হবে এইটা নিয়ে আপনার ফোকাস আপনার কোন শিটে আছে বা কোথায় একটু লেখা আছে একটু দেখাই দিন স্যার। ওকে। আপনি কি একেবারে নতুন শুরু করেছেন? জি স্যার। আপনি কি একেবারে এই উইক থেকে মাত্র শুরু করলেন? না স্যার, না স্যার, না স্যার, না স্যার, ক্রলিং তাহলে তো পেগটা আমি খুঁজে পাইতেছি না স্যার। এটা তো খুবই কষ্টের বিষয়। আসেন দেখি কোথায় আছে আমাদের। আপনি কোন ব্যাচে আছেন? ফ্রাইডে ব্যাচে, তাই তো? রাইট, জি স্যার। ওকে, আপনার জি স্যার, ফ্রাইডে জি স্যার। ক্লাসরুমে গেলাম। আপনার ফ্রাইডে ক্লাসরুমে আপনি দেখেন উইক 2, আপনার উইক 2 তে আছে। উইক 2 তে দেখেন তো কি কি ম্যাটেরিয়ালস আছে। উইক 2 টা আপনি দেখতে পাচ্ছেন। আপনি বলেন প্রথমে কি আছে? একটা মডেল টেস্ট 2 আজকে যেটা মাত্র আমরা পরীক্ষা দিলাম। তারপর আছে মডেল টেস্ট 1, জিকে এর প্রথম ওয়ানের যে জিকে গুলো ছিল সেগুলোর অ্যান্সার গুলো এখানে আছে। তারপর ম্যাথ ক্লাস, ম্যাটেরিয়াল, ইকুয়েশন, এভারেজ, এগুলো এখানে আছে। ম্যাথ ক্লাসের রেকর্ডটা এখানে আছে। রিটেন ম্যাথের হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা এখানে আছে। অনেকেই তো জমা দিচ্ছেন, একজন, মাশাআল্লাহ। ওকে, ফোকাস রাইটিং, ইকোনমিক ইস্যুস দেখেন এখানে আছে। এখানে দেখেন 3টা রেকর্ড আছে আর একটা ম্যাটেরিয়াল আছে। এই সেই ম্যাটেরিয়ালটা এখানে আপনার এগুলো কিন্তু দেওয়া আছে। ওকে, এই যে ইনক্রিজিং পলিসি রেট, মার্কেট ইন্টারেস্ট রেট উইল এফেক্ট ইকোনমি, ইফেক্ট অফ ডিভ্যালুয়েশন অফ টাকা এগেনস্ট, যে ক্রলিং পেগের প্রশ্নটা এখানে আছে। ক্রলিং পেগ সিস্টেমটা ইন্ট্রোডিউস হওয়ার ফলে কি কি ইম্প্যাক্ট হবে ইকোনমিতে, এটা কিন্তু এখানে আছে। আপনি যদি রেকর্ডটা দেখে দিতে চান শুধুমাত্র ক্রলিং পেগ নিয়ে, কিন্তু এখানে একটা সেশন আছে দেখেন। এই যে রাইটিং গুলোর উপরে ভেসে আছে যে রেকর্ডটা, এখানে কিন্তু শুধু ক্রলিং পেগ নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড সেশন ছিল। সেটার রেকর্ডটা আমি আপনাদেরকে একটু দেখার জন্য দিয়ে দিয়েছি। ওকে, আপনি ওখান থেকে দেখে নিয়েন। এখানে সব দেওয়া আছে, এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ দেয়ার, সবকিছুই আছে এখানে। সব রেকর্ড, সব ম্যাটেরিয়াল, সব প্রশ্ন, সমস্ত কিছুই এখানে আপনারা পাবেন। ওকে, আমরা একটু আমাদের আলোচনায় চলে যাই। আমাদের দেখেন যেটা বলছিলাম যে একটা প্রশ্ন আমি কিভাবে পরীক্ষা হলে কি জানতে চাওয়া হয়েছে সেখানে কিভাবে দ্রুত পৌঁছাবো। প্রশ্নটা পড়লাম আমি আগে। দেখেন আমি হলে পরীক্ষা কিভাবে সামলাই বা সামলাবো বা আমরা কিভাবে করব সেটা একটু বলি। মার্কেট অ্যালাইন্ড ইন্টারেস্ট রেট অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ ক্রলিং পেগ কুড বি এ সলিউশন ইন দ্য কারেন্ট ম্যাক্রো ইকোনমিক টার্বুলেন্স। তাহলে দেখেন প্রথমে আমাদের আসলে ফোকাস পয়েন্ট, মূল চাওয়ার বিষয় সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্টটা লোকেট করতে হবে। কি বলেছে? হাউ মার্কেট অ্যালাইন ইন্টারেস্ট রেট, সরি, ইন্টারেস্ট রেট নিচে একটু দাগ দেন। এই ইন্টারেস্ট রেট সম্পর্কে জানতে চাইছে। and introduction of crawling peg, আর একটা হচ্ছে crawling peg could be a solution, সলিউশনের নিচে একটু দাগ দেন। in the current macroeconomic turbulence, macroeconomic turbulence এর মধ্যে দাগ দেন। তাহলে জানতে চাইছে কি এখানে মূল আস্কিং বিষয়, মূল শব্দ কোনটা, কোনটা জানতে চাইছে? স্যার ইন্টারেস্ট রেট, ক্রলিং পেগ, সলিউশন। হ্যাঁ, সলিউশন। আসলে জানতে চাইছে আমার সলিউশন। মূল জানতে চাওয়ার বিষয়টা হইতেছে আমার সলিউশন। কিসের সলিউশন? কিসের? এই যে ম্যাক্রো ইকোনমিক টার্বুলেন্সের সলিউশন। সলিউশনটা কি বা প্রসঙ্গটা কি, কোন প্রসঙ্গে লিখতে হবে? এই যে ইন্টারেস্ট রেট মার্কেট অ্যালাইন করা হয়েছে আর একটা ক্রলিং পেগ ইন্ট্রোডিউস করা হয়েছে, এই দুইটা কিভাবে সলিউশন হিসেবে কাজ করবে? কিসের সলিউশন হিসেবে? ম্যাক্রো ইকোনমিক টার্বুলেন্স। ম্যাক্রো ইকোনমিক টার্বুলেন্সের সলিউশন হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে এই যে আমাদের ইকোনমিতে যে ঝামেলাগুলো চলতেছে এখন, এইগুলো সলিউশন হিসেবে এই দুইটা সিদ্ধান্ত কতটুকু কাজে আসবে, এই দুইটা কতটুকু সলিউশন করতে পারবে, এটাই হচ্ছে জানতে চাওয়া। ঠিক আছে, এইবার দেখেন আমরা পড়ছিলাম কি, আমরা কি পড়েছিলাম?
যারা পড়ছেন তারা একটু রেসপন্স করেন। আমাদের যে শীটটা ছিল সেখানে কি স্যার আমরা এটা ইম্প্যাক্ট ইম্প্যাক্ট গুলো পড়ছিলাম, পড়ছিলাম, এটা ইম্প্যাক্ট পজিটিভ গুলো ইম্প্যাক্ট পড়ছিলাম এবং স্যার নেগেটিভ ইম্প্যাক্ট গুলো পড়ছিলাম স্যার। সব। এটার ক্ষেত্রে এই আনসারের ক্ষেত্রে স্যার আমরা যদি পজিটিভ ইম্প্যাক্ট গুলো দিয়ে থাকি, আমরা সেইটা কি স্যার আনসার হতে পারে? এখন দেখেন আপনাকে বলতে হবে এই যে দুইটা যে চেঞ্জ করছি, এই দুইটা এই সলিউশন হিসাবে কতটুকু উপযুক্ত সেটাকে জাস্টিফাই করতে হবে। এইখানেই তো আপনার সেই মুন্সিয়ানাটা, আমি কি পড়েছি আর সেখান থেকে কিভাবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোশ্চেন আমি এটাকে কানেক্ট করে লিখবো, এটাই হইতেছে কি আপনার এটা হইতেছে আপনার অভিজ্ঞতা, আপনি কতটুকু দ্রুত চিন্তা করে সেটাকে কানেক্ট করতে পারেন। এইখানে আপনাকে অ্যান্সার করতে হবে কোনগুলো, আমরা যেগুলো পড়ছি আলটিমেটলি অ্যান্সার সেটাই, কিন্তু কানেকশন করতে গিয়ে প্রশ্নের সাথে আমাদের একটু সেটাকে কি করতে হবে, একটু রিডিফাইন করে লিখতে হবে। কিভাবে আমরা আসলে চাইছি কি, এই যে ইন্টারেস্ট রেট পরিবর্তন করে কি চাই, মানে এটার এক্সপেকটেশনস কি? এক্সপেকটেশনস হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করা, ইনফ্লেশন কমানো, ইনফ্লেশন ইনফ্লেশন কমানো। কমানো। ইনফ্লেশন কন্ট্রোল করা। আরেকটা হচ্ছে ক্রলিং পেগ, ক্রলিং পেগের মাধ্যমে আমাদের এক্সপেকটেশন কি? স্যার মানে আমাদের এটা টাকা আর ডলারের মধ্যে যে সম্পর্কটা, এক্সচেঞ্জ রেটটাকে সেটাকে স্টেবিলাইজেশন নিয়ে আসে। আমার এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজেশন করা, আর হইতেছে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রিবিল্ড করা, জি স্যার। তাই না? এবং এই যে দেখেন যে ইনফ্লেশন আর আমাদের যে রিজার্ভ নাই, এই দুইটাই হইতেছে আমাদের এই টার্বুলেন্স। তার মানে হইতেছে এখন এই যে ইন্টারেস্ট রেট বাড়ানো, ফ্রি করে দেওয়া, ওপেন আপ করে দেওয়া, মার্কেট ওরিয়েন্টেড করে দেওয়া, যেখানে মার্কেট ফোর্সেস দ্বারা এগুলো রেগুলেট হবে, এই সিদ্ধান্তটা এবং ক্রলিং পেগ ইন্ট্রোডাকশনের সিদ্ধান্তটা কতটুকু আমার ইনফ্লেশন ম্যানেজমেন্ট আর কতটুকু আমার রিজার্ভ রিভিল করার ক্ষেত্রে কাজে আসবে। স্যার জি স্যার ক্রলিং পেগ মেথডটা কিভাবে আমাদের রিজার্ভ আবার রিস্টোর করবে? হ্যাঁ, এখন আমাদের রিজার্ভটা আসলে কি বলে ডিপ্লিট করেছিল। কেন ডিপ্লিট করেছিল? কারণ আমাদের এক্সচেঞ্জ রেট যে মেকানিজমটা ছিল সেটা ভেঙে পড়েছিল। 2021-এর মার্চেও আমাদের এক্সচেঞ্জ রেট ছিল 84 টাকা 50 পয়সা, 2021-এর মার্চ। 2022-এর মাঝামাঝি এসে, মানে মাত্র 15 মাসের মধ্যে সেটা কিন্তু 100 টাকায় পৌঁছে গেছে। তার পরের বছরই এটা কিন্তু 110 টাকা। এবং এই যে মার্কেটের সাথে এটা যে অ্যাডজাস্ট করছে না, এই অ্যাডজাস্টমেন্ট করতেই আমাদের কিন্তু এই ক্রলিং পেগের দিকে এগোতে হয়েছে। আমরা 2003 সালে ইন্ট্রোডিউস করা যে মেকানিজম, ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মার্কেট মেকানিজম, যেটাকে আমরা বলতাম এতদিন আদর করে এটা ম্যানেজ ফ্লোটিং, এই ম্যানেজ ফ্লোটিং থেকে আমরা ক্রলিং পেগে এলাম দীর্ঘ 21 বছর পর। 21 বছর পর আমরা এমন একটা সময়ে আমাদের এই রিজাইনটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। দ্যাট ওয়াজ নট এ প্লিজেন্ট ডিসিশন এট অল। ইট ওয়াজ মানে ইন এগেইনস্ট সাম মানে কি বলা যায়, ভিসিয়াস সাইকেল অর কন্ডিশন দ্যাট মেড আস বাউন্ড টু অ্যাকসেপ্ট দিস নিউ রিজাইম, তাই না? এটা তো আমরা খুব বেশি স্বাদ করে উল্লাস করে আসলে এই রিজাইমে আসি নাই। তো এইটা এক্সপেকটেশন হচ্ছে আমার এক্সচেঞ্জ রেট যে মেকানিজম এন্ড এক্সচেঞ্জ মার্কেটটাকে এটা খানিকটা স্পেসিফাই করা, as well as to rebuild our foreign exchange reserve. Ultimately, a single system can't change anything until you can lock all of your loopholes. যেটা হয়েছে ক্রলিং পেগ ইন্ট্রোডিউস করার পরে আমাদের কিন্তু আপনারা জানেন যে মে মাসের 4 তারিখে সম্ভবত ক্রলিং পেগ, যেটা জুন থেকে কার্যকর করা হচ্ছে, জুন থেকে ক্রলিং পেগটা ইন্ট্রোডিউস হয়েছে মার্কেটে। সো জুন তো মে থেকে জুন যতদিন এটা ইমপ্লিমেন্ট হয়েছে, এর মাঝখানে কিন্তু অলরেডি আমরা আরো $1 বিলিয়ন আমাদের কিন্তু রিজার্ভ ইরোশন হয়েছে। সো আসলে একটা রিজাইম চেঞ্জ করলেই এটা যে আমার এই ইকোনমিক টার্বুলেন্স বা মাইক্রো ইকোনমিক টার্বুলেন্স এটাকে ঠিক করে দিবে, এটা কিন্তু সেটা এরকমটা বিষয়টা না। আলটিমেটলি মার্কেটের যদি ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডের মধ্যে আমরা ভারসাম্য না আনতে পারি, তাহলে শুধুমাত্র ইন্টারেস্ট রেট ওপেন আপ করে দেওয়া এটা যেমন আমাদের ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করতে পারবে না, আমাদের ইনফ্লেশনারি বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি আমাদের
মানে এক্সপ্যানশনারি যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো বন্ধ করতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ইন্টারেস্ট রেট ওপেন আপ করে দিলেই এটা ইকোনমিক টার্বুলেন্সের সলিউশন হবে না। একই সাথে শুধুমাত্র ক্রলিং পেগের মতো মানে শুধুমাত্র কে বলা যায় পলিসির লেভেলের পরিবর্তন এনে আমরা যদি সাপ্লাই সাইডটাকে স্ট্রং না করতে পারি এন্ড ইরোডিং সাইডটাকে যদি ন্যারোয়ার না করতে পারি, মানে যেখান থেকে আমার রিজার্ভটা ক্ষয় হচ্ছে সেটাকে যদি আমি কন্ট্রোল না করতে পারি, এবং আমার ইনফ্লো যেখান থেকে আমার ইনলেট হবে, আমার ফরেন কারেন্সি ইনলেট হবে, সেগুলোকে যদি আমি স্মুদার না করতে পারি, তাহলে আলটিমেটলি শুধুমাত্র পলিসি লেভেলের সিদ্ধান্ত এটা কিন্তু মেজর কোনো পরিবর্তন এনে দিবে না। গত 2 বছর যাবত আমরা অনেক ধরনের পলিসি ইন্ট্রোডিউস করেছি, আমরা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে গিয়েছি, বাট কোনো একটা সিস্টেম কিন্তু আমার কন্ডিশনটাকে পরিবর্তন করে দিতে পারেনি, বা কোনো একটা পলিসি চেঞ্জ কিন্তু আমার সিস্টেমটাকে পরিবর্তন করে দিতে পারেনি। কারণ ওই যে গুণগত জায়গা যেখানে যে আমার ডলারের সাপ্লাই সাইড ঠিক করতে হবে, ইনফ্লেশন কন্ট্রোল করতে হলে আমার বাজার মনিটরিং, বাজার ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, একই সঙ্গে আমার কি বলে সাপ্লাই সাইডও আমাকে স্মুদার করতে হবে, তাহলে ইনফ্লেশন আমার কন্ট্রোল হবে। শুধুমাত্র ইন্টারেস্ট রেট পরিবর্তন করে দিলেই বা রেপো রেট চেঞ্জ করে দিলেই রাতারাতি ইকোনমির কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের আসলে এই কথাগুলোই লিখতে হবে। বুঝতে পেরেছি? স্যার জি হ্যালো স্যার। স্যার আমার জি এখানে একটা মানে এই কোশ্চেনটা সলিউশনের সময় স্যার আমার একটা জিনিস মনে হলো যে আমাদের যে মাইক্রো ইকোনমিক্স যে এলিমেন্টটা যেটা বলে আর কি স্যার, সেখানে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম, দেন জিডিপি গ্রোথ, ইনফ্লেশন, এইগুলো তো তাছাড়া স্যার আমাদের এই ফরেন ইনভেস্টমেন্ট মানে যে এইগুলো তো আমাদের মাইক্রো ইকোনমিক্স এলিমেন্ট স্যার। হ্যাঁ, আসলে টার্বুলেন্স কি আপনার জিডিপি গ্রোথ বেশি বা কম হওয়া, এটা কি কোনো টার্বুলেন্স? না স্যার, কিন্তু আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্রিয়েট করে তো স্যার। স্যার ইন্টারেস্ট যেটা যে বাড়ছে এর ফলে তো স্যার আনএমপ্লয়মেন্ট প্রবলেম গুলো ক্রিয়েট হবে। তারপরে স্যার আমাদের সেটা জিডিপি সেটা গ্রোথ। সেটা তো আপনার ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে, আপনি সেটাকে নিয়ে আসেন। কিন্তু আলটিমেটলি ইকোনমিক টার্বুলেন্স বলতে একটা ইন্টারেস্ট রেট রিলেটেড সেটা হচ্ছে আপনার ইনফ্লেশন, আর ক্রলিং পেগ রিলেটেড সেটা হচ্ছে রিজার্ভ। আলটিমেটলি এই দুইটা জিনিসকে ডিনোট করা হয়েছে। গ্রোথ তো অনেক পরের হিসাব, আনএমপ্লয়মেন্ট তো আরো অনেক বড় আউটকাম, মানে এটা অনেক নিচের লেভেলের আউটকাম। সরাসরি এই দুইটা জিনিসের সঙ্গে আসলে আমাদের জড়িত। আর এই মুহূর্তের ম্যাক্রো ইকোনমিক টার্বুলেন্স আমাদের আসলে এই দুইটাই। ওকে, সো আমাদের স্যার এই একটা প্রশ্ন র্যাঙ্কিংটা ছিল আসলে এরকম। জি স্যার জি স্যার স্যার তাহলে এখানে যে প্রশ্নটা বলছে যে কি করে কাজ করে স্যার এটা আমি আসলে দুইজনের কারোরটাই ঠিকঠাক, একজন করে বলে। স্যার আমি একজন। বলবো। বলেন। জি স্যার, আমি স্যার বুঝতে চাচ্ছিলাম যে ক্রলিং পেগ মেথডটা আসলে কি করে কাজ করে রিজার্ভ মানে আচ্ছা, রিস্টোরেশনের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে আপনি যে ক্রলিং পেগের একটা ক্লাস আছে, ওই যে একটু আগে দেখালাম না ম্যাটেরিয়ালসটা যেখানে আছে, আমরা আজকের ক্রলিং পেগে ঢুকলে যেটা হবে, আমরা আমাদের আবার একটা ছোট একটা ক্লাসের টাইমও আছে, ওইখানে একেবারে ডিটেল হয়ে যাব। আর ওইটা একটু আলোচনাটা একটু বেশ লম্বাও, আপনি একটু ওই ক্লাসটা একটু এক্সট্রা সময় একটু দেখে নিয়েন, ঠিক আছে? ওকে স্যার। ওটা ডিটেল অনেক আলোচনা করা আছে, আপনি দেখে ওটা মজা পাবেন। জি, আরেকজন একটা প্রশ্ন স্যার একটা করছিলেন, প্রশ্ন ছিল বলেন। স্যার। জি স্যার। স্যার ক্রলিং এখানে পেগটা যে কি আসলে প্রশ্নটা বলছে কারেন্সি যে ডিভ্যালুয়েশনের সাথে? আচ্ছা আচ্ছা, এবার আমি ওই যে ওনাকে একটু সুযোগ দেই, উনি একবার থেমে গিয়েছেন, এবার আপনি একটু বলেন। হ্যাঁ জি বলেন। স্যার। স্যার হ্যাঁ, তাহলে এখানে যে প্রশ্নটা বলছে যে কুড বি এ সলিউশন, তাইলে আপনার ক্রলিং পেগ বা ইন্টারেস্ট রেট এটা তো সলিউশন হইতেছে না, মানে এটাকে আর কি সাজাই গুছাই লিখতে হবে হ্যাঁ এরকম আর কি। বলে। আর একটা হচ্ছে আপনি যে আপনি আগের ক্লাসে কিন্তু বলছেন যে যে রেপো দিয়ে আমি কিন্তু এটা ব্যালেন্স করতে পারি, রেপো দিয়ে করতে পারি, তারপর আরো অনেক মেকানিজম আছে, সিআরআর, এসএলআর, তারপর ডিমান্ড সাপ্লাই ঠিক করে। হ্যাঁ, কিন্তু আপনার এই যে ইন্টারেস্ট রেটটা এটা তো আপনার লোনের যে ইন্টারেস্ট এবং ডিপোজিটরি যে ইন্টারেস্ট সেইটা ফ্রি করে দেওয়া। তো এইখানে তো এইটা দিয়ে তো আপনার কোনোভাবেই ঠিক করা যেতেছে না। ইনফ্লেশন ঠিক করতে গেলে তো আমার রেপোতে হাত দিতে হইতেছে, রেপোতে বা এসএলআর বা সিএলআর
অথবা আপনার ডিমান্ড সাপ্লাই আমি ঠিক করি যদি, তাইলে ঠিক হইতেছে। কিন্তু মানে ক্রলিং পেগ বা ইন্টারেস্ট রেট দিয়ে তো আমি ইনফ্লেশন কিভাবে অ্যাডজাস্ট করতেছি? মানে এটা তাহলে অ্যান্সারই তো হইতেছে না স্যার। মার্কেটে তো মানি ফ্লোটা কমার্শিয়াল আপনি ব্যাংকের মাধ্যমেই হয়, সেক্ষেত্রে তো আসলে ইন্টারেস্ট রেটেই মনে হয় এটা আপনি হওয়া উচিত। ইন্টারেস্ট রেট বিষয়টা মনে হয় ঠিক মতো এখনো তাহলে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম আছে। আলটিমেটলি রেপো রেট কিন্তু ইন্টারেস্ট রেটই। রেপো রেটের সাথে ব্যাংকের যে প্রফিট মার্জিন সেটা যোগ করার ফলে যে রেটটা গিয়ে দাঁড়ায় সেটা মার্কেটের ইন্টারেস্ট রেট, সেই রেটেই কিন্তু সে মার্কেটে লোনটা সেল করে। ওকে, তো এখানে কি যেটা আমি রেপো রেটও ঢুকাইতে পারবো স্যার? এখানে আপনি রেপো রেট বলবেন কেন? রেপো রেট নিয়ে তো, রেপো রেটে একমাত্র টাকা ধার করে ব্যাংক, আপনি তো করেন না, মার্কেটের কেউ করতে পারে না। মার্কেটের কেউ তো রেপো রেটে টাকা পায় না। একজন কাস্টমার কি রেপো রেটে টাকা পায়? মার্কেটের কি না কেউ স্যার, না পায়? স্যার। তো মার্কেটে যেটা পায় না, মার্কেটের মাত্র এই যে যে ব্যাংক গুলো আছে তারা শুধুমাত্র রেপো রেটে ধার করতে পারে। এটা তো আপনি আমি পাবলিক করতে পারি না, কোনো ব্যবসায়ী করতে পারে না। তো ওটা তো মার্কেটের ইন্টারেস্ট রেট না, এটা পলিসি রেট। এটা শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের একটা কোটেড রেট। এটা শুধুমাত্র এই রেটটা অ্যাপ্লিকেবল ফর দ্য ব্যাংকস, দ্য বড়োয়ার সাইড। সেন্ট্রাল ব্যাংকের কাছে বড়োয়ার শুধুমাত্র ব্যাংক, নট পাবলিক অর দ্য মার্কেট। মার্কেটের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা হইতেছে ব্যাংক যে রেটে তাকে লোন দিচ্ছে। ডিপোজিটের ইন্টারেস্ট রেট নিয়ে কোনো কথা হয় না, ওইটা কোনো ম্যাটার না। মার্কেটে লোনের ইন্টারেস্ট রেট নিয়ে ম্যাটার। ওকে, সো ইন্টারেস্ট রেট বলতে আসলে মার্কেটের লোনের ইন্টারেস্ট রেট বা ক্রেডিট ফ্যাসিলিটি যেগুলো আছে সেগুলোর ইন্টারেস্ট রেটকে বোঝায়। এখন মার্কেটে যখন 9% বা 10% ইন্টারেস্ট রেট থাকে আর যখন 16% ইন্টারেস্ট রেট থাকে, তখন মার্কেট বিভিন্ন রকম রেসপন্স আছে, এটা পার্থক্য হয়ে যায়, হিউজ পার্থক্য হয়ে যায়। ওকে, তো এই রেপো রেটের সাথে মার্কেটের ইন্টারেস্ট রেটের সম্পর্কটা এখানেই, যে রেপো রেট ডিকটেট করে যে মার্কেটের ইন্টারেস্ট রেট বাড়বে নাকি কমবে। যখন রেপো রেট বাড়ানো হয় তখন ব্যাংকে বাধ্য হয়ে রেপো রেট প্লাস তার প্রফিট মার্জিন সহকারে মার্কেটের তার লোনের ইন্টারেস্ট রেট চার্জ করতে হয়, তার ফলে ইন্টারেস্ট রেট বেড়ে যায়। আবার সেন্ট্রাল ব্যাংক যখন মনে করে যে না রেপো রেট কমাবো, তখন সে যখন কমায় তখন ব্যাংকের বরোইং কস্ট কমে যায়, সে তখন প্রফিট মার্জিন যোগ করে তার যে ইন্টারেস্ট রেট দাঁড়ায় লোনের সেটা কমে আসে। তো এভাবে সেন্ট্রাল ব্যাংক পিছন থেকে, আমরা যেমন সিরিঞ্জের যে এটা কি বলা যায়, একটা টিউবের মধ্যে একটা কি থাকে, একটা প্রেস করার জন্য একটা মানে কি বলা যায়, এটা একটা পিস্টন আকারে থাকে, তাই না? এই যে পিস্টনটাকে যখন চাপ দেই তখন আমরা সিরিঞ্জের ওষুধটাকে পুশ করি, আবার যখন টান দেই তখন আমরা সিরিঞ্জের মধ্যে ওষুধটাকে নিই। তো সেন্ট্রাল ব্যাংকও ঠিক এই রেপো রেটটা, এই যে আপনার এই যে সিরিঞ্জের ভিতর যে এটাকে মতন ব্যবহার করে, যে যখন রেপো রেটটা বাড়ায় তখন ইন্টারেস্ট রেটটা মার্কেটে বেড়ে যায়, যখন রেপো রেটটা কমায় তখন এটা মার্কেটে কমে আসে। এর মাধ্যমে সে মানি ফ্লোটা নিয়ন্ত্রণ করে এবং তার ফলে সে ইন্টারেস্ট রেটটা কি বলে, সে এই যে ইনফ্লেশন রেটটাকে ডিকটেট করতে পারে। এটা হচ্ছে স্যার মেকানিজম। জি স্যার, স্যার আমি এইটাই বলতেছি, মানে গোড়াটা তো রেপো রেট, গোড়াটা তো ইন্টারেস্ট রেট না। এটা দিয়ে তো আমি মানে মানে আমি মানে আরে ভাই, ইনফ্লেশনটা রেপো বা রেট নিয়ে ইকোনমিক কথা না, এটা জি 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 যাহাই জি। রেপো রেট তাহাই ইন্টারেস্ট রেট, যাহা রেপো রেট তাহাই ইন্টারেস্ট রেট। আপনি এই বিষয়টা বুঝতেছেন না কেন? আপনি দেখেন মার্কেটের ইন্টারেস্ট রেট দেখেন, আমি আপনাকে আর একটু পিছন দেখতে দেখাই নিয়ে আসি। আপনি তো ভাই, এই যে নদী ভাঙা আর পানি প্রবেশ স্যার স্যার করা, মানে এই দুইটা কি আলাদা এইটা ঘটনা জাস্ট নাকি আমি একই ঘটনায়? এটা আমি 2-3 আপনি আলাদা দেখেন আলাদা জি স্যার। একটা ইন্টারেস্ট রেট মানে কি, একটা হচ্ছে কস্ট অফ ফান্ড, কস্ট অফ ফান্ড প্লাস প্লাস বলা হয়, এটা বলা হয় হচ্ছে অপারেটিং কস্ট, অপারেটিং কস্ট গত প্লাস ক্লাসে এটা সুন্দর করে বোঝানো আছে। ব্রিক্স প্রিমিয়াম। একটা ব্যাংক যখন ইন্টারেস্ট রেট সেট করে তখন ইন্টারেস্ট রেটের সাথে প্লাস প্রফিট মার্জিন। একটা ব্যাংক যখন একটা ইন্টারেস্ট রেট চার্জ করে তখন সেই ইন্টারেস্ট রেটটা মনে করেন যে কথার কথা 15%, সাপোজ আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এর মধ্যে কি কি আছে?
এক নাম্বার কম্পোনেন্ট হচ্ছে কস্ট অফ ফান্ড, মানে এই যে যে টাকাটা ধার দিবে এই টাকাটা কিনতে গিয়ে তার কত টাকা কত পার্সেন্ট তার খরচ হয়েছে। এখন দেখেন এইটাই কস্ট অফ ফান্ড হইতেছে রেপো রেট। এই যে ব্যাংক যে টাকাটা ধার দিবে তার কাস্টমারকে, এই টাকাটা কোত্থেকে আসছে? সে সেন্ট্রাল ব্যাংক থেকে রেপোর মাধ্যমে ধার করে নিয়ে আসছে। সেই রেটটা কত এখন? 8.5%। এবার তার সঙ্গে যে কি জি করবে, স্যার। তার অপারেটিং কস্ট আছে 2%, তার সাথে কি আছে? তার রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়ামটা কি? এই যে টাকা সে ধার দিচ্ছে টাকাটা তো ফেরত নাও আসতে পারে, কাস্টমার বুঝে রিস্ক প্রিমিয়ামটা কম বেশি হতে পারে। ওকে, তাহলে এটা মনে করলাম 5%, বা মনে করেন যে কত 3%। আর প্রফিট মার্জিন এখন দেখেন কত পার্সেন্ট হলো? 13.5%। আমি যদি 1.5% প্রফিট ব্যাংকে ধরি তাহলে সব মিলে 15% হইলো। এইভাবে একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট নির্ধারণ করা হয়। এখন যদি কস্ট অফ ফান্ড 9.5% না হয়ে এখানে যদি রেপো রেট এখন 11.5% হইতো, তাহলে লোনের ইন্টারেস্ট রেট কত হইতো? 18% হয়ে যেত না? এগুলা কোনোটাই তো কমবে না, এগুলো সব ফিক্সড। তার অপারেটিং কস্ট, একটা ব্যাংকের অপারেটিং কস্ট ফিক্সড, প্রতি বছর একই পরিমাণ টাকা লাগে। বিজনেস করতে পারলেও খরচ আছে, না করতে পারলেও খরচ আছে। রিস্ক প্রিমিয়াম অলমোস্ট ফিক্সড। প্রফিট মার্জিন সেটাও তার জন্য ফিক্সড। বাড়ে কমে কোনটা? শুধু কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড কোত্থেকে আসে? হয় ডিপোজিটরের কাছ থেকে টাকা কেনার ক্ষেত্রে কস্ট বেড়ে যায়, অথবা রেপো রেট বেড়ে গেলে তার কস্ট অফ ফান্ড বেড়ে যায়। সুতরাং কস্ট অফ ফান্ড হইতেছে মেজর কম্পোনেন্ট ইন ইন্টারেস্ট রেট, মানে সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংক যে ইন্টারেস্ট রেটটাই করে তার মেজর কম্পোনেন্ট হচ্ছে তার কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য মার্কেট ডিপোজিট ইন্টারেস্ট রেট অর দ্য বরোইং কস্ট ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক। ক্লিয়ার হয়েছে? তাহলে এই বুঝতে যে পেরেছি রেপো স্যার, রেট বুঝতে কমানো পেরেছি। বাড়ানোর উপরই মার্কেটের ইন্টারেস্ট রেট ডিপেন্ড করে। যাহাই রেপো রেট তাহাই ইন্টারেস্ট রেট, একই জিনিস। যাহাই এক্সপোর্ট তাহাই ক্লিয়ার স্যার, জিডিপি, ক্লিয়ার স্যার। যাহাই জিডিপি তাহাই এক্সপোর্ট। এক্সপোর্ট বাড়লে জিডিপি বাড়ে, জিডিপি বাড়লে এক্সপোর্ট বাড়ে। আলটিমেটলি ইকুইভ্যালেন্টলি একই মিন করে। দুইটা আলাদা না, দুইটা সম্পূরক জিনিস। আবার একই বললেন না, আমি আপনারে বোঝানোর জন্য একই বলে ফেলছি, দুটো সম্পূরক জিনিস। জি স্যার, বুঝতে যাহাই পেরেছি, বুঝতে পলিসি পেরেছি রেট স্যার। তাহাই ইন্টারেস্ট রেট। ওকে ফাইন। তো এটাই যে আমাদের এই শুধুমাত্র পলিসি রেট চেঞ্জ করলেই আমার মার্কেট সেটাকে রেসপন্স করবে, নো, বিষয়টা এরকম সহজ না। সুতরাং শুধুমাত্র মার্কেট ইন্টারেস্ট রেটটাকে আমি ওপেন আপ করে দিলাম আর ক্রলিং পেগ আমি ইন্ট্রোডিউস করে দিলাম, দ্যাট মাইট নট বি এ গুড সলিউশন ইফ অল দ্য এক্সপেকটেশনস আর নট মেট অ্যাজ এক্সপেক্টেড। এই কথাটা লিখলেই হয়ে যাবে। আমার অন্যান্য যত এক্সপেকটেশনস আছে সেগুলো যদি ঠিকঠাক কাজ না করে, আমার গ্রোয়িং ইন্টারেস্ট রেট অর রাইজিং রেপো রেট এটা যদি মানি ফ্লোটাকে না কমাইতে পারে, তাহলে তো আসলে ইনফ্লেশন কন্ট্রোল হবে না, আমার ম্যাক্রো ইকোনমিক টার্বুলেন্স সলিউশন হবে না। আমার এই ক্রলিং পেগ এটা যদি আমার ডলারের ইনফ্লো বাড়ানো এবং আউটফ্লো কমানো এর মাধ্যমে স্থিতি বাড়ানো বা রিজার্ভ বিল্ডিং না করতে পারে, তাহলে শুধুমাত্র পলিসি চেঞ্জ এটা আমার আলটিমেটলি সলিউশন আনবে না। আমরা মার্কেটে ডিমান্ড সাইডটাকে সাপ্রেস করে রাখছি। কোনটা? আমরা চাইলেই কিন্তু অ্যাডিকুয়েটলি এখন এলসি খুলতে পারি না, আমাকে ইম্পোর্ট করতে দেওয়া হচ্ছে না ফ্রিলি, নানান ধরনের আর্টিফিশিয়াল রেস্ট্রিকশন দিয়ে। যেখানে আমার প্রতি মাসের নর্মাল ইম্পোর্ট থার্স্ট আছে $7 to $8 billion, এখন আমরা সেটাকে সাপ্রেস করে $5 billion রেখে দিয়ে আমরা এই যে কি বলে এক্সচেঞ্জ রেটটাকে স্টাবলিশ করার জন্য ক্রলিং পেগটাকে ইন্ট্রোডিউস করেছি। বাট দিস আর্টিফিশিয়ালি সাপ্রেসড মার্কেট actually can't hold this policy reform very easily, can't hold, এটা নিতে পারবে না, এটা ধরতে পারবে না। So it is very unlikely that this policy stances will ultimately pacify this macroeconomic turbulence if all the expectations are not met accordingly. Simple. So এটা শুধুমাত্র আমরা যা পড়ে আসি সেটা লিখলে হবে না, লিখতে হবে ইন অ্যাকর্ডিংস টু দ্য কোশ্চেন, যেটা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্নটা আমি দেখেন খুব ছোট্ট একটু জায়গা চেঞ্জ করে দিয়েছি।
কতটুকু চেঞ্জ হয়ে গেছে শুনলে বুঝতে পারবেন। আর্থিক খাতে চলমান সংস্কারের প্রেক্ষাপট আলোচনা করুন। আপনারা কি লিখছেন বা কি বুঝেছেন বলেন আমাকে, যারা লিখেছেন। যদি কেউ ভুল বললে থাকেন তিনি আরো ভালো বুঝতে পারবেন, বলেন। স্যার প্রেক্ষাপট বলতে কি প্রেক্ষাপট হ্যাঁ, প্রেক্ষাপট বলতে কি বুঝায়, কি বুঝেছেন? স্যার আমি দিয়েছি সুষ্ঠু প্রশাসন, কঠোর তত্ত্বাবধান, এগুলো স্যার করার প্রয়োজন ছিল, যেটা তখন হয় নাই, মানে দীর্ঘায়িত হয়েছে। তারপরে অনেক সময় থাকতেও বাংলাদেশের রাজস্ব মুদ্রানীতির মধ্যে কার্যকর সমন্বয় অধরা রয়ে গেছে। তারপরে এর ফলস্বরূপ নীতি পরিবর্তনগুলি অবিলম্বে অর্থনীতিতে প্রভাব মানে ফেলে নাই, এভাবে পুরাই দিয়েছি। ভুল অ্যান্সার লিখছেন। স্যার কারণগুলো হবে না? হ্যাঁ স্যার, আমি এটা একটা যে প্রেক্ষাপটটা বুঝলাম স্যার, এটা এরকম হতে পারে স্যার। আমাদের স্যার ব্যাংকগুলোতে অনেকদিন সুশাসন নাই, এখানে সুশাসনের একটা বিষয় নিয়ে আসছি স্যার। আর দ্বিতীয় নিয়ে আসছি স্যার, নন পারফর্মিং লোনটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা এটা আর হলো আমাদের স্যার যে তারল্য সংকট স্যার। এই আর এইগুলা আর স্যার নিয়ে আসছিলাম স্যার আমাদের যে মানে ফিজিক্যাল পলিসি আর মনিটারি পলিসি, এটা একটা বিশাল গ্যাপ আছে স্যার। এই গ্যাপ গুলা তারপরে মানে এই ধরনের বিষয়গুলো স্যার নিয়ে আসছি স্যার। হ্যাঁ, আপনার থিঙ্কিংটা ঠিক আছে। মানে কোন প্রেক্ষাপটে বা কোন পরিস্থিতিতে এই সংস্কার আমাদের করতে বাধ্য হচ্ছি আমরা, সেটাকে দেখাইতে হবে আসলে, যে কোন পরিস্থিতিতে আমরা প্রয়োজনীয়তাটাই বোঝায় না, না প্রয়োজনীয়তাটা না। প্রয়োজনীয়তা এক জিনিস, এই প্রয়োজনীয়তা থেকেই আপনি ধার নিবেন, এই ধারটা নিবেন, সেন্সটাকে ধার করবেন, ধার করে আপনি বলবেন যে আমরা আসলে একটা খাদের কিনারায় চলে আসছি। কিভাবে? ওই যে উনি যেটা বললেন, খাদের কিনারায় কোথায়? আমার এই যে টোটাল ব্যাংকিং সেক্টরের 16 লক্ষ কোটি টাকার আমার লোন আছে, এর মধ্যে 1.5 লক্ষ কোটি টাকা কি ব্যাড অ্যান্ড লস, অনাদায়ী ঋণ। আমার 50,000 crore টাকার আমার ক্যাপিটাল শর্টফল আছে। আমার 2 লক্ষ crore টাকার রাইট অফ, 1 লক্ষ crore টাকার আমার রাইট অফ করা লোন আছে। তার মানে হচ্ছে টোটাল আমার ব্যাংকিং সেক্টরের আসলে প্রায় খাতা কলমে 3 লক্ষ crore টাকার আমার ব্যাড অ্যাসেট ক্রিয়েট হয়েছে। তাহলে 16 লক্ষ crore টাকার যে ইন্ডাস্ট্রি, তার মধ্যে যদি 3 লক্ষ crore টাকা আমার ব্যাড অ্যাসেট থাকে, তার মানে হচ্ছে আমার টোটাল সিস্টেমটা ইজ গোয়িং টু বি কোলাপসড ইন ভেরি শর্টলি। এটা কাজ করছে না। এই প্রেক্ষাপট আমাদেরকে বাধ্য করেছে সংস্কার করতে। আমার ইকোনমি যে সাইজ, ইট ভেরি লেস দেন $500 billion, মানে $500 billion আমার ইকোনমি। আমার ইন্ডিয়ার ইকোনমি হচ্ছে $3.5 trillion। $3.5 trillion তাদের ব্যাংকের সংখ্যা হচ্ছে বিলো 20, আর আমার $500 billion ইকোনমির ব্যাংকের সংখ্যা হচ্ছে মোর দেন 60। সো এই যে নাম্বার অফ ব্যাংকস, অ্যাকচুয়ালি দে আর কম্পিটিং ইন এ ন্যারো, ভেরি ন্যারো স্পেস। এই যে এতটা ন্যারো স্পেসে তারা যখন কম্পিট করতেছে, আলটিমেটলি নট এ সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাজ বিন স্ট্রেন্থেন্ড, মানে ইন দিস টাইম, ইন দিস ইন 5 decades ইন আওয়ার হিস্ট্রি। একটা সিঙ্গেল ইনস্টিটিউশন যদি বড় না হয়, আলটিমেটলি সেটা তার ইকোনমিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে না। সুতরাং এই যে একটা কি বলা যায়, নাম্বার অফ ব্যাংকস এন্ড দেয়ার অ্যাসেট স্ট্রাকচার, দেয়ার অ্যাসেট sharing is so poor, so we need to reconcile this situation. Okay, আরেকটা যেটা বলছিলেন আমাদের নোটে টোটেও আছে, যে আমাদের আসলে এই ফিসকাল এন্ড মনিটারি যে পলিসি, এটার মধ্যে আসলে সবসময় এতটাই মানে বুদবুদ আছে, এত বেশি মানে এটা নন সিনক্রোনাইজড অবস্থায় রান করে, যে আসলে এখানে টোটাল কোনো পলিসি চেঞ্জ, এই যে ইন্টারেস্ট রেট চেঞ্জ করা হয়েছে, মার্কেটে আসলে কোনো ইম্প্যাক্ট নাই। ক্রলিং পেগ যে ইন্ট্রোডিউস করছেন, এটাতে কারো কোনো অসুবিধাও নাই, এটাতে কারো কোনো সুবিধাও হয় নাই। এটাতে আসলে মার্কেটে কোনো আসলে রেসপন্সই হয় নাই। সহজ কথা হচ্ছে যে ওই যে মানে আগে 110 টাকা হইতো, মার্কেটে বিক্রি হইতো 118 টাকায়, আর এখন অফিসিয়ালি 117 টাকা, মার্কেটে বিক্রি হইতেছে 122 টাকায়। এইটাই খালি পার্থক্য হয়েছে, আলটিমেটলি গুণগত কোনো পার্থক্য কিন্তু আসেনি। কেন? কারণ আমার যে পলিসি চেঞ্জ গুলা, এটা মার্কেটের সাথে অ্যালাইন্ড না। মানে আমাদের জ্বর মাপতে গেলে আপনাকে তো আসলে থার্মোমিটারটা কোথায় দিতে হবে? আপনার বডিতে কোথাও তো টাচ করতে হবে, তাই না? বডিতে কোথাও রাখতে হবে। সো জ্বর হয়েছে আমাদের শরীরে,
আর আমরা থার্মোমিটার ধরে আছি ডাক্তারের যে সিরিয়াল দেয় তার বগলের নিচে। So, ওই থার্মোমিটার আসলে আমার পালসটাকে, আমার ইকোনমির পালসটাকে আসলে বুঝতে পারছে না। ওষুধ খাচ্ছে একজন, জ্বর আরেকজনের শরীরে, বিষয়টা অনেকটা এরকম। সো মেডিকেশনস কোনোটাই কাজ করে না আমার ইকোনমিতে। কারণ কি? কারণ আমাদের এই পলিসি গ্যাপ, হিউজ পলিসি গ্যাপ আছে। এই পলিসি গ্যাপ থাকলে এটা আসলে ইম্প্যাক্ট করে না। এই যে দেখেন যে ফেডারেল রিজার্ভ কনজিকিউটিভলি তাদের পলিসি রেট বাড়িয়েছে, কি সুন্দর সুরসুর করে তাদের ইনফ্লেশন রেট ডাউন করেছে সারা পৃথিবীতে সবখানে। শ্রীলঙ্কা তো 70% ইনফ্লেশন কমাইতে কমাইতে 2%-এ নামায় নিয়ে আসছে, 1%-এ নামায় নিয়ে আসছে, ডিফ্লেশন হয়ে গেছে। মানে অনেক অনেক সময় হয় না আমাদের যে ইয়ে করার ফলে কি বলে, আমাদের যে ডিসেন্ট্রি হয়েছে, আমরা ওষুধের ডোজটা একটু বেশি পড়ে গেছে যে আলটিমেটলি কনস্টিপিটেশন হয়ে গেছে। শ্রীলঙ্কার অবস্থা কিন্তু সেরকম, মানে তারা ওষুধটা একটু বেশি দিয়ে ফেলছে ডোজ, তো মানে এটা ওয়ার্ক করতে করতে রীতিমতো ডিফ্লেশন করে ফেলেছে। ইন্ডিয়া পেরেছে, ইভেন পাকিস্তানের মতন রাষ্ট্র তারাও কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করতে পেরেছে। বাট আমাদের ইনফ্লেশন, এটাকে কিন্তু আমরা আসলে অফিসিয়ালি যাই বলি না কেন, অ্যাকচুয়ালি আমাদের ইনফ্লেশন রেটটা কত এটা একমাত্র উপর আল্লাহ ভালো বলতে পারবে। আবার এটা কমছে কি বাড়ছে এটা আসলে আমাদের কাছে মানে খুব বেশি রিলায়েবল, মানে খুব বেশি ডাটা নাই। সো অ্যাকচুয়ালি এটা যে আমাদের এখানে কাজ করছে না সেটা আমরা আসলে বাজারে গেলে বুঝতে পারছি। ওকে, কাজ যে করছে না। সো এই যে এইগুলোর জন্য আসলে আমাদের এই সংস্কার প্রয়োজন, যেটা বলছিলাম। আমার টোটাল এই যে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টটাই এতটাই সেকেলে, যেটা এখনকার যে গ্লোবাল ইকোনমি এবং গ্লোবাল ইকোনমিক যে আমাদের যে কি বলা যায় চ্যালেঞ্জেস গুলা, এইগুলাকে হ্যান্ডেল করার মতন যে আমাদের পলিসি প্রিপেয়ার্ডনেস, ইনস্টিটিউশনাল প্রিপেয়ার্ডনেস, আমাদের জ্ঞান এবং দক্ষতা ভিত্তিক প্রিপেয়ার্ডনেস, আমাদের স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ভিত্তিক প্রিপেয়ার্ডনেস, এগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। উইথ রেসপেক্ট আমরা যদি বলি, উইথ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, মানে কাউকে মানে ডিসরেসপেক্ট করার জন্য বলছি না, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হওয়ার জন্য যে ধরনের আসলে প্রজ্ঞা, মেধা এবং যে ধরনের এক্সপার্টাইজ দরকার, অথবা একটা দেশের ফিনান্স মিনিস্টার হওয়ার জন্য যে ধরনের এক্সপার্টাইজ দরকার, মানে পুটিং দ্য রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস ইন রাইট টাইম, যেটাকে প্রফেশনালিজম বলা হয়, হ্যাঁ, ডুইং দ্য রাইট থিং ইন রাইট টাইম ইন রাইট ওয়ে, একই রকম ভাবে পুটিং দ্য রাইট পারসন ইন রাইট প্লেস ইন রাইট টাইম, এটার খানিকটা আমাদের ক্ষেত্রে মিসঅ্যাডজাস্টমেন্ট, এগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের এক ধরনের একটা ম্যাসাকার কন্ডিশনে নিয়ে এসেছে, আমাদেরকে বাধ্য করেছে এমন একটা অবস্থায় আসতে যেখানে সংস্কারটা ইনএভাইটেবল। সো এটাই কিন্তু প্রেক্ষাপট কিন্তু এইগুলা, এবং লেখার মুডটা কিন্তু এরকম হবে, যা পড়েছি ওটাই লিখবো, বাট ডেলিভারি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিফারেন্ট হবে। এটাই প্রেক্ষাপট তৈরি করে, প্রত্যেকটা পয়েন্টের পরে আমার শেষ হবে কিভাবে, এটাই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে সংস্কার করতে হবে। সংস্কার করার এটাই প্রেক্ষাপটটাকে কি বলা যায় শক্তপোক্ত ভাবে উপস্থাপন করেছে। আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকম ভাবে আসবে। আর্থিক খাতের সংস্কারের চ্যালেঞ্জ গুলো কি কি, এগুলো তো প্রশ্নে দেওয়া, আমাদের সরাসরি ম্যাটেরিয়ালসে দেওয়া আছে, এই অংশটুকু তো এভাবে করতে পারবেন। প্রথম প্রশ্নটা কিন্তু আসলে আমাদের ম্যাটেরিয়ালসে দুইটা প্রশ্নের ব্লেন্ড করে একসঙ্গে লিখতে পারতে হবে, বুঝতে পেরেছি? দুইটা কনসেপ্ট কিন্তু একসঙ্গে আসবে একটা কোশ্চেন আমাদের। ছিল, বলেন। এই যে ক্রলিং পেগ যখন ফোকাসে লিখবো, আপনি বললেন ওই যে ডেটের কথা, তো ফোকাসের ভিতরে কি মানে এরকম ডেট দিয়ে কোনো ইনফরমেশন মানে ইনক্লুড করা যাবে? আচ্ছা আচ্ছা, দেখেন ওই ডেট গুলো তো আসলে মুখে বলা আপনার এত কিছু প্রয়োজন নাই। ম্যাটেরিয়ালস থেকে আমাদের যে কনসেপচুয়াল যে জায়গাগুলা এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো খানিকটা কিন্তু ক্যাপচার করতে পারতে হবে, এবং তার ওইটাকে নিয়ে আপনি জাস্ট প্রশ্নটা যেভাবে আসবে সেটা সেভাবে কানেক্ট করে দিতে হবে। আমরা আবার একটু ওই যে আগের খাতায় ফিরে যাই, আপনার যে প্রশ্ন সেটার সাথেও খানিকটা অ্যান্সার হবে, এবং আমরা আবার ওখানে ফিরে যাই। ওনার খাতাটা কোনটা ছিল?
সম্ভবত এটা ছিল। বললেন যে দুইটা কোশ্চেনের মিক্সচার করে লিখতে হবে। হ্যাঁ, দুইটা প্রশ্নের মিক্সচার করে লিখতে হবে। হ্যাঁ, বলেন। স্টার্টিংটা হ্যাঁ, একটু অন্য করি। আপনি তো স্যার ওটা আমার আজকের ফোকাস দুটো একটু চেক করে দিতে পারবেন? আচ্ছা, আজকের গুলা তার আগের গুলা একটু চেক করি। আপনার এই একটা প্রশ্ন দেখলাম, আরেকজনের দেখি, আরেকজনের একই খাতা দেখি। ওকে, আমার রাম। একটু স্টার্টিংটা একটু দেখে দিবেন, মানে আচ্ছা, এইভাবে দেখে দিব, করলে দেখে স্যার দিব। আজকে স্যার আচ্ছা, আমাদের মডেল টেস্ট 1 এর রেজাল্ট দিবেন না? মডেল টেস্ট অনের এই যে খাতা দেখা এরকমই তো, এই যে মডেল টেস্ট অনের ঠিক আসলে রেজাল্ট দিলে আপনি বুঝতে পারবেন না, রেজাল্ট দিয়ে আপনি ধরতে পারবেন না। দেখেন ওনার এই যে খাতাটা, আমি না দেখে অন্য কেউ দেখলে এটাতে কিন্তু ওনাকে বেশ ভালো মার্কস দিবে। হ্যাঁ, আমার ধারণা এখানে উনি প্রায় মানে অ্যাটলিস্ট 15+ মার্কস তো ডেফিনেটলি পাবেন। কিন্তু আসলে মার্কস পাওয়াটাকে কিন্তু আমি আসলে প্রায়োরিটি দিচ্ছি না। আমার বিষয়টা একটু বোঝার ট্রাই করেন। আপনি যেটা লিখছেন সেটা কিন্তু আসলে এখন আমি দেখাতে চাচ্ছিলাম যে এই প্রশ্নের উত্তরটা, যেটা এই যে আমাদের ভিশন 2041 নিয়ে যে প্রশ্নটা, যে এটা অ্যাটেনমেন্ট করা মাইট নট বি অ্যান ইজি টাস্ক, এই প্রশ্নটার ইন্ট্রোডাকশনটা কি হওয়া উচিত? আসেন, আমি হলে পরীক্ষা কি লিখতাম, মুখস্থ করে লিখতেছি না, একেবারেই পরীক্ষার হলে আপনারা যেরকম লিখতেন আমি ঠিক সেরকম লিখতাম। আমি একটু লেখার ট্রাই করি, আমি কিভাবে লিখতাম। আমার ফার্স্ট সেন্টেন্সটা কি হতে পারতো, মানে ঠিক আহ, বলছি না ঠিক এরকমটা, মানে আমাদের ঠিক ওই জায়গাটা, আমাদের প্রথমে ইন্ট্রোডাকশনটা মাথায় রাখতে হবে। ইন্ট্রোডাকশন মানে হইতেছে প্রথম সেন্টেন্সেই, ইন্ট্রোডাকশনের জন্য আমরা হার্ডলি 2 or 3 সেন্টেন্স নিতে পারি। এই প্রথম 2টা বা 3টে সেন্টেন্সেই আমরা মূল উত্তরটুকু লিখে ফেলবো। আমার মূল প্রসঙ্গে আমার মূল কথাটা যেটুকু আছে, যা বলা উচিত, সেটা আমি ফার্স্ট আমার ইন্ট্রোডাকশনে শেষ করে ফেলবো। জাস্ট খালি ইন্ট্রোডাকশনের কথাগুলোকে আমরা পরবর্তীতে শুধুমাত্র এক্সপ্লেন করব বডিতে, আর কিছুই না। অ্যাটেনমেন্ট অফ double digit growth by refuting middle income trap is not an easy task. স্যার জি, কোয়েশ্চেনটা কিন্তু মানে শুধু ভিশন 2041 ছিল না, মানে এরকম ছিল যে এই সম্পর্কিত যে গোলস গুলা সেগুলা অ্যাচিভ করা খুব একটা সহজ না, হ্যাঁ, মাইট নট বি অ্যান ইজি টাস্ক, এইটার উপর হ্যাঁ, স্যার। জি স্যার, হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, সেটাই তো, মানে এখন জি গোলস স্যার, গুলা কি, জি স্যার, এই যে রাখেন। সেই না স্যার সেই আমরা, গোলস গুলা বলছি। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। অ্যাটেনমেন্ট অফ ডাবল ডিজিট স্যার গ্রোথ, একটা বলেন। প্রশ্ন করি। হুম। স্যার ফোকাস রাইটিং এ আসলে 35 বা 30-এ কত মার্কস পাওয়াটা একটা হেলদি মার্কস? যারা ভালো লেখে তারা 70% মার্কস পেয়ে যাবে, আর মোটামুটি যারা লিখবে 50%, 50 to 60%। আর নিচে যারা আসলে পাবে তাদেরটা পাওয়া না পাওয়া একই কথা, তাদেরটা কাজে আসবে না। ওকে, একটু দেখি, মানে আপনাদের এখানে একটু আগ্রহ থাকা উচিত যে এই স্টার্টিং গুলো কেমন হবে। এটা একটু আগ্রহ নিয়ে দেখেন, মানে আপনি কি লিখছেন ওটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে কি লেখা উচিত ছিল, এটাকে আমরা একটু আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করি। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। Attainment of double-digit growth by refuting middle income trap is not an easy task. Attaining 300 billion
dollar export target or reaching $12,500 per capita income. Certainly a cumbersome task and reaching to HIC status by attaining zero poverty must not be a pleasant journey for Bangladesh. এটা বা এরকমটাই হওয়ার কথা আপনার ইন্ট্রোডাকশন। আপনি দেখাবেন যে আসলে এই গোলগুলা মূল কথা কি, এই অ্যাটেনমেন্টটা, এই গোলগুলা মানে রিচ করা, আমি যেখানে আছি সেখান থেকে এই গোলগুলা রিচ করা এতটা সহজ নয়, এটাই আপনাকে বারবার বলতে হবে। এখন আমি বলবো যে কারেন্ট যে জিডিপি গ্রোথ is below 6% and we are expecting to reach it be 8.5%. So the difference between the reality and the expectation and meeting this difference is not an easy task. Okay, আমার যে পরিমাণ রিসোর্স বেস এন্ড আমার যে ফিউচার যে কি বলে আমার যে ইনভেস্টমেন্ট যে আসলে কন্ডিশন, সেটা হোপফুলি যে আমাকে খুব বেশি এফডিআই এনে দিবে, এটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। সো এই যে এক্সপোর্ট গ্রোথ, পার ক্যাপিটা ইনকাম টার্গেট রিচ করা, পভার্টি রিডাকশন করা, পভার্টি রিডিউস করতে গেলে আমার যে পরিমাণ এমপ্লয়মেন্ট করতে হবে, তার জন্য আমার ইকোনমি সাইজটাকে যেখানে নিয়ে যেতে হবে, তারপরে তার জন্য সেই পরিমাণ রিসোর্স অ্যালোকেট করা ইজ নট অ্যান ইজি টাস্ক। একটা $1 ট্রিলিয়ন ইকোনমি বিল্ড করা এবং সেটাকে ধারণ করার মতন ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ড আপ করা ইজ নট অ্যান ইজি টাস্ক। এই কথাগুলো খালি বারবার লিখবো। এরকম 4-5টা পয়েন্ট লিখলে সুন্দর আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখেন এটার সাথে কি আমাদের আপনারা কি আমার কথাগুলো ধরতে পেরেছেন, কি লিখতে চাই বা কি বলতে চাই? বুঝতে পেরেছি কি? জি আপনারা স্যার। আছেন? আপনারা কি আছেন না? ওকে, তো এই স্টার্টিং গুলা এগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। এইরকম অপ্রাসঙ্গিক কথা লেখা যাবে না। মানিক, দেখি মানিকের কথা চোখে পড়ছে। ওই যে একই রকম দেখেন, আমি বলেছিলাম যে মোটামুটি যে 70 মিলিয়ন পিপল, 90% লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এভরিথিং ইজ ফাইন বাট all these are very irrelevant. আপনি কি কি টার্গেট আছে, এই টার্গেট গুলা এইভাবে আলাদা বলবেন না। আপনি বলবেন এই টার্গেট গুলা অ্যাচিভ করা ইজ নট এন ইজি টাস্ক। কেন? এটার জন্য, কেন এটার জন্য। সো আমরা যেমন আলাদা আলাদা করে বলে দিচ্ছি যে এটা আমাদের গোল, এটা আমাদের গোল, এইভাবে বলে না। মানে আপনি যখন বিশেষজ্ঞ লেভেলে লিখতেছেন তখন আলাদা করে এইভাবে স্টুডেন্টের মতন প্রেজেন্টেশন কেন দিবেন? এটা হলো স্টুডেন্ট প্রেজেন্টেশন, দিস ইজ আওয়ার গোল এন্ড উই আর ফার বিহাইন্ড দ্যাট। নো, আপনি আলাদা করে গোল বলার দরকার নেই। আপনি আপনার লেখার মধ্যেই বলে দিবেন যে রিচিং দিস গোল, মানে রিচিং দিস গোল ইজ নট এন ইজি টাস্ক বিকজ দিস আর দ্য হিন্ডারেন্সেস। ওকে, সো একসঙ্গে বলে দেওয়াটাই হচ্ছে ম্যাচিউর প্রেজেন্টেশন। আপনি যখন আলাদা আলাদা করে বলবেন, এটা ম্যাচিউর প্রেজেন্টেশন না।
সো এইভাবে আলাদা করে আমরা বলবো না দিস আর গোলস, দিস ইজ মানে দ্যাট ইজ এভাবে না। The following goals will be pursued as the essential component of economic policy of our prayers. Eradication, extreme poverty. এই যে গোল গুলো বলেছেন যে সেই চ্যালেঞ্জ তো আসেনি, গোল বলেছেন চ্যালেঞ্জ তো আসেনি, ইজি কি টাফ সে কথা তো আসেনি। বুঝতে পেরেছি? এটা কার খাতা? একই রকম লেখা, লেখা ভালো, বাট এই লেখার মধ্যে মানিক, মানিক কি আছেন আমাদের সাথে? এই লেখাতে আমি 5-এর বেশি দিতে রাজি নাই। মানিক আছেন? আপনারা কি অন্যরা আছেন? কজন আছে আমরা এখন খাতা ক্লাসে আছে কয়জন? 30 জন। 38 জন। তো এই যে দেখেন মূল প্রসঙ্গের কথা একেবারেই নাই, স্যারের শিটে আছে। এগুলো কি চলতেছে? সময়ের জন্য পারি না। ওকে, ঠিক আছে। সো এটাই হইতেছে গিয়া আমাদের ভুল হচ্ছে, আমরা জানি, কিন্তু ভালো মার্কস কিন্তু কমে যাবে। ওকে, একই প্রশ্ন আরো দুই একটা খাতায় দেখে আসি। কার খাতা দেখবো বলেন? স্যার ইফাত আর ইভা। ইফাত আর ইভা কই? ইফাত আর ইভা। Bangladesh is eyeing at higher income status by 2041 after graduating from lower income country and graduating from LDC. Okay, to reach towards high income country status, Bangladesh has set a number of numerical goals that are prerequisite to achieve this status. Fine, এখনো দূরে আছেন। Bangladesh has set to raise the gross investment at the percent GDP at the percent. Okay, সেই একই প্রেজেন্টেশন হচ্ছে। Bangladesh has also set the tax GDP ratio 20% and revenue GDP ratio 19%, which will lessen fiscal deficiency and boost the economy. এটা তরিকা বলছেন কিভাবে? ইজি ট্যাক্স না, সেটা কই? Vision note has some challenges like middle income. এইখানে এসেছে একটু to attain Vision 2040 Bangladesh must overcome all these challenges and it will mention that হ্যাঁ লাস্টে এসে সেটা এর মধ্যে আসতেছেন challenges and it will mention target will be delivered automatically. All these will contribute to attain the growth and export. হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে করতে পারতেন কি আপনার এই যে গোলগুলা, এই গোলগুলার সঙ্গে প্রত্যেকটার ক্ষেত্রে বলে দিতে পারতেন। জিডিপি গ্রোথের কথা যখন বলতেছেন তখন বলতেন যে আমাদের টার্গেট হচ্ছে 9.9% জিডিপি গ্রোথ করা, বাট আমাদের রিসোর্স অ্যালোকেশন এত পুয়ার যে এই জিডিপি গ্রোথে পৌঁছানো এটা wouldn't be an easy task. ঠিক আছে, পার ক্যাপিটা ইনকামের কথা বলতেন, পার ক্যাপিটা ইনকাম এই লেভেলে নিয়ে যেতে গেলে আমার জিডিপি নিয়ে যেতে হবে মোর দ্যান $1 trillion ইকোনমি। সো এই ডাবলিং দ্য ইকোনমি ইন অনলি জাস্ট 15 years ইটস নট অ্যান ইজি টাস্ক। আমাদের $500 billion বা $500 billion এখন ইকোনমি আছে, $1 trillion হইতে গেলে মানে $1000 billion হইতে গেলে আমার হাতে সময় আছে মাত্র 15 বছর, 25 থেকে 41, 15-16 বছরের মধ্যে। এটা ইজ নট অ্যান ইজি টাস্ক। আমার যেটা হয় যায় না। হ্যাঁ, সো আপনার লেখা মোটামুটি ঠিক ছিল, কাছাকাছি এসেছে, শুধু ওই যে কানেক্টিভিটিটা আরেকটু বেটার করতে পারতেন, তাহলে একটু বেটার হতো। তবে কিছু কিছু জায়গা এসেছে সেটার সঙ্গে মোটামুটি ঘটনার কিছুটা হলেও মিল আছে, অন্তত ইসে এসেছেন, কিন্তু আরেকটু ভালো হতে পারতো। ওকে, তো এখানে আমি মার্কস কত দিতে পারি? 15 দিতে পারি হাইয়েস্ট। ওকে, মূল কথা কিছু কিছু এসেছে, কানেক্টিভিটি আরেকটু ভালো হতে পারতো। স্যার বিপ্লবটা একটু দেখবেন স্যার, স্যার বিপ্লবটা দেখবেন। বিপ্লব হোসেন, ওকে দেখি বিপ্লব কি লিখেছে। গভর্নমেন্ট হ্যাজ আ ভীষণ, এই যে শুরুতেই কিন্তু মেজর জিনিস বাদ পড়ে গেছে। Vision 2041 that is a combination of digital Bangladesh. No, এটা তো আর এটা রিলেভেন্ট না। That seek to eliminate the extreme poverty and this upper middle income status by 2040 and higher income country status by 2041. এখান থেকে ঠিক আছে, এখান থেকে ঠিক আছে। Not to be an easy task if Bangladesh does not overcome the obstacles. Not bad. Middle income trap. Bangladesh growth 7% average plus 10 years and achieving double-digit growth by 2040 is the biggest challenge in future.
ওকে, দেখেন আমরা এখানে বিগেস্ট চ্যালেঞ্জ ট্যালেঞ্জ বলবো না, আমরা এখন বলবো যখন এটা লিখছি wouldn't be an easy task, কারণ প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেটার সাথে ল্যাঙ্গুইস্টিক মিল রেখে আমরা নোটে যে প্রশ্নটা ছিল সেখানে চ্যালেঞ্জেস বলা ছিল, এই জন্য আমরা চ্যালেঞ্জেস লিখেছিলাম। পরীক্ষা যখন আমার নট এন ইজি টাস্ক বলতেছে তখন আমরা সেটাকেই কয়েন করব। বুঝতে পেরেছি? unplanned budget deficit lead unplanned debt, Bangladesh will have heavy burden for a long time. A major challenge in future will be the ability of investment and development will be এটা ঠিক আছে। Development is weakened by lack of leadership and the uncontrolled corruption and money laundering will major obstacle. Will not be an easy task, মানে কনক্লুশনটা প্রত্যেকটা পয়েন্টের এটা হওয়া উচিত। Bangladesh will continue to face challenges in managing climate change effects. Climate তো চেঞ্জ হবে, climate change effect গুলো আমরা ডিল করতে পারবো না। Problems are solved to the creative way Bangladesh not to solve the problem successfully with the easy tasks. মোটামুটি মোটামুটি বেশ ভালো লিখেছেন। অন্তত আমি এখানে 50% মার্কস দিতে রাজি। হ্যাঁ 50%, এখানে 16 থেকে 17 মার্কস পাবেন, 16 থেকে 17 মতো পাবেন। তবে ওই যে is not an easy task, managing corruption and ensuring কি বলে আমাদের কি বলে good governance to protect a $1 trillion economy wouldn't be an easy task. Attaining this wouldn't be an easy task. ওকে, সব সময় কিন্তু ঠিক এভাবে আমরা একটু কমিউনিকেট করে দিব প্রশ্নের সঙ্গে। ঠিক আছে, বুঝতে পেরেছি এক্সপেকটেশনস গুলা স্যার। প্রশ্নের সাথে একলন করব। জি স্যার, জি স্যার। স্যার আমার খাতাটা দেখবেন স্যার, খাতার অবস্থা ভালো না, তারপরে একটু যদি নোবেলস না না ভালো না কিছু নাই, ভালো না কিছু নাই। বলেন কোনটা? স্যার এম সাইফুল ইসলাম, এম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আচ্ছা, এখানে যারা ক্লাসে আছেন আমি সবারটা দেখে দিব, মন খারাপ করেন না, সবারটাই দেখে দিব। বাকি পার্টগুলো বিভিন্ন সময় আমি এভাবে এভাবে দেখে দিব। আসলে আমি খাতা দেখে দিয়ে দিতে পারি, আলটিমেটলি এটাতে বিশেষ কোনো ফায়দা নাই। খাতা দেখে আমি জাস্ট মার্কস, আমি তো 4 লাইন দেখলে বুঝতে পারছি এখন আসলে কার মধ্যে কোনটা আছে বা কি আছে। সো খাতা দেখে দেওয়া খুব সহজ হয়ে যেত, কিন্তু মানে খুব একটা কাজে আসবে না এটাতে। ভিশন 2041 ইজ বাংলাদেশ লং টার্ম, এই 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 ধরনের সংজ্ঞায়ন করবেন না কখনো। ডেভেলপমেন্ট রোড এমিং টু অ্যাচিভ, নো, এটা 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 বলবেন কখন? এই ধরনের স্টার্টিং দিবেন যখন রাইট অ্যান্ড এসে, তখন এরকম মানে এটা কি, এটার পরিচয় কি, তখন এটাকে দিবেন রাইট অ্যান্ড এসে অন ভিশন 2041। যা লিখবেন সবই অ্যানসার। স্যার জি স্যার, আপনি প্রথমে বলছিলেন না যে একটা পরিচয় করে দিবা প্রথম অংশে। না, পরিচয় এটা হচ্ছে শুধুমাত্র যখন যে এটা বলবে। আমরা সব সময় প্রশ্নের সাথে কানেক্ট করব, আমাদের স্টার্টিংটা তাই হবে যেটা প্রশ্নে চেয়েছে, সেটাই হবে আমাদের স্টার্টিং। একেবারে মূল কথাটা আমাদের যেটা বলতে হবে সেটাই আমাদের একেবারে ইন্ট্রোডাকশনে বলে দিব। থ্রু ইমপ্লিমেন্টিং এন্ড চেঞ্জিং। এই কথাটা আমি কিভাবে লিখবো স্যার? স্যার এই কথাটা তাহলে আমি কিভাবে লিখবো? এই কথাটা লিখবেনই না তো। আচ্ছা আচ্ছা, আমি তো একটু আগে লিখে দিলাম কি লিখবেন। আচ্ছা বুঝতে পারছি। সেটা তো এই কথাই তো আসবে না এখানে, এই কথাই আপনি লিখবেন না, কারণ এই কথা এর সঙ্গে যাবে না। আপনি বলবেন যে কোন সমস্যাটা আপনার এই অ্যাটেনমেন্টের ক্ষেত্রে জিনিসটাকে ইজি ট্যাক্স করবে না, সেটা লিখবেন শুধুমাত্র। Attaining this objective is likely very challenging due to various factors. দেখেন, এটা আর বলার প্রয়োজন নাই, এটা যে ভেরিয়াস ফ্যাক্টরস এর জন্য এটার অ্যাটেনমেন্ট খুব কঠিন হবে, এটা খুব পুয়ার একটা কথা, এটা আমরা কখনো বলবো না। এটা তো হবেই, এটা আমি জানি, এটার মধ্যে আর কোনো ভ্যালুয়েশন নাই, এটুকুর মধ্যে দেখেন কিছুই যোগ করতে পারিনি। সো এরকম কোনো সেন্টেন্স আমরা কখনোই পুট আপ করবো না যেটা কোনো মেসেজ ক্যারি করে না। এই প্রশ্নটা এই সেন্টেন্সটা দেখেন, অ্যাটেনমেন্ট দিস অবজেক্টিভ ইজ লাইকলি ভেরি চ্যালেঞ্জিং ডিউ টু ভেরিয়াস ফ্যাক্টরস, এই অংশটুকু কোনো থট অ্যাড করেনি। সো এই ধরনের সেন্টেন্স আমরা লিখবো না। ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাচিভমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি আর ভেরি হাই টার্গেট দ্যাট, নো, না এরকম না। গোল একদম কোয়ান্টিফাই করা, ভিশন 2041 এর গোল এরকম মানে অবস্কিউর কথাবার্তা লেখা যাবে না। হ্যাঁ, এই যে ইনইকুয়ালিটি, ক্লাইমেট চেঞ্জ, এভাবে কিছু বলা নাই,
এগুলো লেখা যাবে না। আপনি ভিশন 2041 এর গোলস জানেন না, টোটালি জানেন না। এখানে কিছুই না মাস স্যার। দেওয়ার মতো আসলে কিছু নেই। এখানে অনারে আপনারা 2 মাস দিলাম জান, এর বেশি আর এখানে দেওয়ার মতন কোনো ইনপুট নেই। ওকে, আর কোনটা দেখবো? স্যার কোরিলিং টেকটা আমারটা একটু দেখে দিবেন, স্টার্টিংটা ঠিক আছে কিনা। এখানে আজকে আছে, এখানে আছে। এটা মানে আমি তো প্রথম জানি না। প্রথমটার, এটা আজকেরটা এখন দেখা শুরু করিনি। এটা প্রথমটার, প্রথম পরীক্ষাটার। ও আর কেউ আছেন, উপস্থিত কেউ আছেন আর? স্যার তাহলে প্রথম আগেরটা দেখে দেন। মডেল টেস্টের হচ্ছে বাংলাটা একটু দেখে দিবেন, মানে ঠিক আছে কিনা। আচ্ছা, বাংলাটা একটু পরে দেখি। আর কেউ আছেন ইংলিশ, আর কেউ আছেন যারা দেখিনি বা দেখাতে স্যার চাচ্ছেন? দীপ্ত। আমারটা দেখার নাই। আচ্ছা, আহ, দীপ্ত, আচ্ছা দেখি সবারটা দেখে দিব। দীপ্ত কই? দীপ্ত, বাংলাদেশ ইজ গোয়িং টু টার্ন ফ্রম ওয়ার্ল্ড কান্ট্রি আফটার, বুঝতেই পারছেন, আর বলার প্রয়োজন নাই। মিশন 2014, দিস ইজ কনস্টিটিউশন, না এগুলো প্রয়োজন নাই। এখান থেকে ঠিক আছে একটু। নো এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, নো, এইসব ভেগ কথাবার্তা লেখা যাবে না। নো নো, এগুলো ভিশন 2041 এর কোনো গোলই না। এইগুলা হইতেছে গিয়া আন্দাজের উপর লেখা। হ্যাঁ, এগুলো জিরো, এগুলো হয় নাই। এর ভিশন 2041 এর কোনো জিনিসই আসে নাই, কোনো পিকচারই আসে নাই। এই মন খারাপ করা যাবে না। না স্যার আসলে ওটা আমি প্রশ্ন বুঝতে পারি এই নাই। যে খাতা দেখাতে গেলে কিন্তু মন খারাপ করা যাবে না। জিরো দিছি বলে যে আপনি অন্যদের কাছে জিরো পাবেন তা না। আমার কাছে জিরো, আমার ঠিক কাছে আছে জিরো, স্যার। আমার কাছে তো স্যার মার্কস পেয়ে কোনো আমার লাভ খাতা নেই। কই, আমারটা তো খুঁজেই পাচ্ছি না। একটু নাম বলেন। আমি সুমি, সরি, কানিজ ফাতেমা সুমি। কানিজ ফাতেমা সুমি, আপনার খাতা না থাকলে হয়? আপনি তো আমাদের স্যার নেত্রী। ডানে ছিল, ডানে সেকেন্ড। কানিজ ফাতেমা সুমি কই? কানিজ ফাতেমা সুমি, আর এই যে 3 নাম্বার সারি, 3 নাম্বার। স্যারই খুঁজুক আস্তে আস্তে। স্যার ডানে 1 2 3। ডানে, ডানে তো। ইহা তুমি হেল্প করো। 1 2 3 স্যার মানিকের নামে কোনো নিচে, স্পেলিং দেয়া নাই, সব কিছু মানে মানিকের কোনো নিচে স্যার, নিচে স্পেস দেয়া নাই। ও, কানিজ ফাতেমা এত সুমি। বড় নাম আপনি খুঁজেই পান না। Bangladesh achieved a decade of average 6.7% goal, crossed the lower middle income household threshold into the Punara met all criteria for graduation in disaster spending. Shell adopted Vision 2040 is conventional. This is Bangladesh Vision 2016 to 16 to the economy income and extinction. এই যে দেখেন সুন্দর ল্যাঙ্গুয়েজটা আসে। এভাবেই এই যে ল্যাঙ্গুয়েজটা পড়লে বোঝা যাচ্ছে যে ঠিকঠাক মতন প্রিপেয়ার্ড হওয়া। হ্যাঁ, রিচ আপার মিডল ইনকাম কান্ট্রি স্টার্ট বাই 2031, হাই ইনকাম কান্ট্রি স্টার্ট বাই 2041, উইথ পভার্টি অ্যাপ্রোচিং এক্সটিংশন। ঠিক এই কথাটাই আমাদের ম্যাটেরিয়ালসে আছে। হ্যাঁ, এটাই কিন্তু সরাসরি ভিশন 2041 এর মূল ডকুমেন্টস ঠিক এভাবে আছে। সো এটার কিন্তু একটা আলাদা স্পেশালিটি আছে। ওকে, to convert Vision 2040 into a development strategy with policies and program strategic paper, এটা দরকার নাই, অপ্রয়োজনীয়। এটুকু ঠিক আছে, এর বাইরে এটুকু খুব বেশি জরুরত নাই। True principal visions underpin the Bangladesh will be developed, একদম পুরা এর থেকে মুখস্থ করে উঠাই দিছে। Poverty will become a thing of the past, ঠিক আছে। Strategic goals, না এটা এইভাবে লিখলে হবে না, অলরেডি বুঝতে পারছেন কি লিখতে হবে, সব ঠিক আছে। বলবেন এই যে extreme poverty by 2031, reducing poverty to less than 3% by 2041 is not an easy task, because to reach this target we must have to comply the target of attaining per capita income goal, and per capita income goal, reaching this goal is not an easy task, wouldn't be an easy task, because
we need to build a $1 trillion economy to raise the per capita income. And building this per capita $1 trillion economy is not in easy task, because arranging or accommodating the reasonable amount of investment and investment atmosphere is not an easy task. তাহলেই ঠিকগুলো ছিল, যতগুলো টার্গেট টু রিচ দিস ইজ নট অ্যান ইজি টাস্ক, তাহলে ঠিক ছিল। সবই সুন্দর আছে, সবই খুবই চমৎকার লিখছেন, বোঝা যাচ্ছে একেবারে পুরা উঠাই দিচ্ছেন। বাট এটাই খালি দরকার ছিল যে এটা করাটা ইজ নট অ্যান ইজি টাস্ক, টু ফুলফিল দিস গোল অথবা টু রিচ দিস গোল ইজ নট অ্যান ইজি টাস্ক, তাহলে সব ঠিক ছিল। ওকে, তো কন্টেন্ট খুব চমৎকার, কন্টেন্ট দুর্দান্ত হয়েছে। স্টার্টিং এ যেটা হবে, আমরা এই অপ্রয়োজনীয় লেখাগুলা এইগুলাকে আমরা ই করব, সংবরণ করব। একেবারে প্রশ্নের যে ল্যাঙ্গুয়েজে বলা আছে ঠিক ওই ল্যাঙ্গুয়েজটাকে আমার বডিতে নিয়ে আসব, ইন্ট্রোডাকশনে নিয়ে আসব। এটাই হইতেছে ইন অ্যাকর্ডেন্ট উইথ দ্য কোশ্চেন। ইন অ্যাকর্ডেন্স টু দ্য কোশ্চেন বলা হয় যে প্রশ্ন অনুসারে লেখা। আমরা ট্রাই করব এই প্রশ্নের সঙ্গে অ্যান্সারটাকে কানেক্ট করতে পারা, পুরা জায়গাটায়, আমার পুরা একটা বডিটার। কোশ্চেন ছিল, জি, সেটা হচ্ছে আপনি যখন স্টার্টিংটা শুরু করেন তখন আপনি বিভিন্ন জিডিপি তারপরে বিলিয়ন এগুলোতে স্টার্টিং করেন, মানে আহ এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে আমার সাপোজ কোনো ইস্যুতে এই জিডিপি বা হচ্ছে যে এই রেট গুলা জানা নাই, তখন স্টার্টিংটা আমি নিজের মতো শুরু করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি মানে যেন এই বিষয়গুলোও যেন ইনক্লুড থাকে, মানে কিভাবে স্টার্টিংটা করলে এটা 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 আপনি একটু টপিক ভালো বলেন, হবে। টপিক বললে আমি হয়তো আপনাকে আইডিয়া দিতে বলবো। টপিক বলেন। আহ, এই যে আজকে যেমন আমাদের কোয়েলিং পেগ গেল, তারপরে এই যে ইনফ্লেশন থাকে, তারপরে ওই যে ডলার ক্রাইসিস টাইপের, এই যে এই বিষয়গুলোতে আমার অনেক সময় রেট গুলা বা বিলিয়ন ট্রিলিয়ন এই বিষয়গুলো মনে থাকে না, তো সেই ক্ষেত্রে কিভাবে স্টার্টিংটা করলে এই বিষয়গুলো মানে ক্যাপচার করবে? এই যে দেখেন, আজকে যে প্রশ্ন অনুসারে আমি আপনাকে আমি যেটা অ্যান্সার আমার মাথায় এখন এই মুহূর্তে যেটা আসছে, আমার স্টার্টিংটা কেমন হতো আপনাদের যে পলিসি চেঞ্জ নিয়ে আমি কি লিখতাম, বা এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে। ইন্ট্রোডিউসিং অথবা introduction of a policy is just a matter of এই যে আমরা কি বলে সরকারি পরিপত্রে কি বলি, বুঝলাম না কি বললেন। issuing is circular, but accumulating desired response through a policy largely depends on the implementation and candidness of our true desire. Introduction of a policy is just a matter of issuing a circular, but accumulating desired response through a policy largely depends on the implementation and candidness of our true desire. এরপর আমি হয়তো এই মূল প্রসঙ্গে যেতাম যে freeing interest rate or
introducing crawling peg is not a solution without ensuring the stances that the policies calls for. এই দুই সেন্টেন্স দিয়ে আমি এখন মূল প্রসঙ্গে চলে যেতাম, যে আমরা শুধুমাত্র একটা পলিসি করে দিলাম, একটা পলিসি করে দেওয়া, একটা সার্কুলার দেওয়া একই কথা, কিন্তু অ্যাকচুয়ালি যে পলিসি করে দিলেই যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, যে ইকোনমিক টার্বুলেন্স উইল বি কিওর্ড, এটা এতটা সহজ না। কারণ আমাদের পলিসি না, অ্যাকশনস দি আলটিমেটলি ব্রিংস রেজাল্ট। সুতরাং পলিসি মাস্ট বি ফলোড বাই রিয়েলিস্টিক অ্যাকশনস। এটাকে আসলে আলটিমেটলি আমরা কিন্তু ওখানে এস্টাবলিশ করব, যে এটাকে এই দুটা পলিসি কিন্তু আমাদেরকে সবকিছু অ্যাচিভ করে দিবে না, বা আমাদের সব টার্গেট এটার ফলে কিন্তু অ্যাচিভ হয়ে যাবে না। আমাদের দরকার প্রপার অ্যাকশনস, এভাবে আর কি। আবার একটু পরেই কিন্তু এই সেন্টেন্স আবার চেঞ্জ হয়ে যাবে। এটা কোনো মানে পার্মানেন্ট কোনো কিছু না, বা মুখস্থ করা কোনো কিছু না। এটা এক এক সময় এক এক ধরনের ইম্প্রোভাইজেশন লেখার মধ্যে চলে আসবে। ওকে, আমরা আজকে যেটা আমাদের ক্লাসের টপিক ছিল, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। বাংলা রাইটিংটা আবার দেখিয়ে দিব, সব রাইটিং গুলো দেখিয়ে দিব, যেগুলো যেগুলো লিখছেন, কোনো সমস্যা নেই। ম্যাথ জিকের আনসার দিয়ে দিচ্ছি, জিকে নিজেরা মিলাই ফেলবেন। রাইটিং আমি প্রত্যেকটাই সলভ করে দিব, ক্লাসে কোথায় কোথায় ভুল করেছেন আমি দেখিয়ে দিব, পেয়ে যাবেন। আরো 2-3টা সেশন বসলে আমাদের খাতা দেখা হয়ে যাবে। ওকে, আমাদের আজকের যেটা সেশন ছিল বা নিতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের জেনারেল নলেজ। আমরা সব ব্যাচের সবাইকে আছি, অন্তত 2-1 জন করে হলেও। মেয়ে ব্যাচের কারা আছি একটু বলি তো, নাম বলি তো। জুনায়েদ আছেন, ওকে। আর কে আছেন? মৌনিতা। মৌনিতা আছেন, ওকে, ঠিক আছে। আমি জাস্ট দেখলাম যে অন্তত কেউ আছেন কিনা। আমরা ওকে, ঠিক আছে। আমরা খুব রিসেন্ট সময়ে একটা ম্যাটেরিয়ালস দিয়েছি জিকের স্পোর্টস নিয়ে। আমরা কি দেখেছি বা দেখার সুযোগ হয়েছে ম্যাটেরিয়ালসটা? দেখেছি কি এটা? দেখেছি, কিন্তু অত ডিটেলস পড়া হয়নি। ওকে, তো আমরা যারা সামনে পরীক্ষার্থী আছি, পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই স্পোর্টস। বিশেষ করে স্পোর্টস থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলছে, টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, ফুটবলের ইভেন্ট আছে, কোপা আমেরিকা আছে, ইউরো আছে, হ্যাঁ। তো সবকিছু মিলিয়ে সামনে আমাদের কিন্তু অলিম্পিক আছে। অলিম্পিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তো রেগুলার বেসিসে প্রশ্ন হয়। বাংলাদেশের ছোট্ট হিস্ট্রিক্যাল একটু সিনপসিস দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ডেডলাইন গুলো আছে, ডেডলাইন গুলো নিয়ে প্রশ্ন হয়। টেস্ট স্ট্যাটাস কবে পেলো, ওয়ানডে স্ট্যাটাস কবে পেলো, এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। আমরা একটু এটা দেখা এখান থেকে পড়ে নেওয়ার ট্রাই করব। বাংলাদেশের যে পক্ষে যে রেকর্ডস গুলো আছে, হাইয়েস্ট রান কার, হাইয়েস্ট টেস্ট রান কার, ওয়ানডে রান কার, টি-20 তে রান কার, উইকেট কার বেশি, এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। এগুলো আমরা একটু এখান থেকে দেখে নিব। বাংলাদেশের প্রথম উইন কোন কোন টিমের সাথে, কোন ফরম্যাটে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন হয়, ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ, এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। এগুলো আমরা এই টেবিল থেকে পাবো, এখান থেকে একটু দেখে নিব। ইন্টারন্যাশনাল ক্রিকেটের রেকর্ডস গুলো একটু জেনে নিব। মোস্ট রান, মোস্ট উইকেট, মোস্ট 100, মোস্ট ডাবল 100, এই রেকর্ডস গুলো আমরা এখান থেকে একটু দেখে রাখবো। টি-20 ওয়ার্ল্ড কাপের যে ফ্যাক্টস গুলো আছে কারেন্টলি এখন যেটা চলছে, বিশেষ করে এবার প্রথমবারের মতন ইউএসএ, আপনারা কি এটা জানতেন যে বা জানেন কিনা, ইউএসএ তো ক্রিকেটের খুব দুর্বল শক্তি নাকি?
নাকি না ক্রিকেটের স্যার, পরাশক্তি? স্যার কালকে তো পাকিস্তানকে হারাইলেও মনে হয় পাকিস্তানকে পরাশক্তি হারাই স্যার। দিছে। হ্যাঁ, এটা যেটা হতে পারে যে বাংলাদেশ হেরেছে, পাকিস্তান হেরেছে, মনে হতে পারে বিষয়টা খুব হাস্যকর, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে কিন্তু কানাডা এবং ইউএসএ। এটা আপনারা আগে জানতেন কিনা আমি জানি না। ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ কিন্তু সেই 1800 কত সালের জন্য তারাই কিন্তু খেলছে। So, আমাদের অনেক আগেই কিন্তু তাদের জিনের মধ্যে কিন্তু ক্রিকেট আছে। টি-20 ওয়ার্ল্ড কাপ যেহেতু চলমান আছে, টি-20 ওয়ার্ল্ড কাপের রেকর্ডস গুলাকে একটু হাইলাইট করে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে, বিশেষ করে সামনে পরীক্ষাটায়। ওডিআই ক্রিকেট, ওডিআই ফরম্যাটের নিয়ে আলাদা প্রশ্ন হতে পারে। ওডিআই ওয়ার্ল্ড কাপ কোন সালে কোনটা জিতেছে, হোস্ট কারা ছিল, কোন কোন দেশ কতবার হোস্ট হয়েছে, কতবার টাইটেল পেয়েছে, এই টেবিলটা থেকে আমরা জেনে নিতে পারবো। ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কিছু আলাদা রেকর্ড আছে, সেগুলো আমরা একটু জেনে নিব, শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ রেকর্ডস গুলা। ফুটবলের এরপরে আমরা একটু ফুটবল নিয়ে দেখবো। এখানে ফুটবলের ফিফার কম্পোজিশন, ফিফার টোটাল 6টা রিজিওনাল বডিজ আছে। ফিফার কিন্তু এই রিজিওনাল বডিজ গুলাকে একসঙ্গে নিয়েই ফিফা গঠিত হয়েছে। এশিয়ান নেশনস এর জন্য এএফসি, আফ্রিকানদের জন্য আফ্রিকান ফুটবল, নর্থ আমেরিকার জন্য কনকাকাফ, সাউথ আমেরিকার জন্য কনমেবল, হ্যাঁ, অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়া ফুটবল কনফেডারেশন, ইউরোপের জন্য উয়েফা। এই কোন কোন রিজিয়নের জন্য ফিফার কোন কোন মানে রিজিওনাল বডি কাজ করে, তাদের ফাউন্ডিং ইয়ার কত সালে, তাদের ওয়ার্ল্ড কাপ স্লট মানে কতগুলো, কোন অঞ্চল থেকে কতগুলো দেশ ওয়ার্ল্ড কাপ খেলে, ওয়ার্ল্ড কাপের হোস্টিং হয়েছে কোন কোন রিজিয়ন কতবার, মেজর কোন কোন টুর্নামেন্ট হয় ওই রিজিয়নে, যেমন আমরা এএফসি এশিয়ান কাপ হয় এই এশিয়ান অঞ্চলের জন্য, এটার হেডকোয়ার্টার কোথায়, এগুলো একটু জেনে নিব। ফুটবলের মেজর লিগ গুলা, এগুলো নিয়ে সাম্প্রতিক সময় প্রশ্ন আসতে দেখেছি, যে কোন দেশে কোন লিগ কত সালে তৈরি হয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক টাইটেল জিতেছে কোন ক্লাব, এবং ওই ক্লাবের হয়ে বা ওই লিগের সবচেয়ে বেশি টপ স্কোরার মানে সর্বকালের সেরা স্কোরার কারা, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রশ্ন হয় বা প্রশ্ন হতে পারে, কোন দেশ কতগুলো টাইটেল জিতেছে, কতবার রানার আপ হয়েছে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিব। ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে যোগ করে দিয়েছি, যেগুলো পরীক্ষা আসতে পারে। অলিম্পিক নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেটা খুব বিগ ইভেন্ট সামনে আমাদের। অলিম্পিক নিয়ে আপনারা পড়েছেন, সাথে এটুকু একটু যোগ করে নিবেন। এশিয়ান গেমস বা এশিয়াড নিয়ে প্রশ্ন হয়েছে, কমনওয়েলথ গেমস নিয়েও প্রশ্ন হতে দেখেছি, আমরা এগুলো একটু দেখে নিব। গ্লোবাল এন্ড রিজিওনাল বিভিন্ন স্পোর্টস বডিজ বা বিভিন্ন ধরনের স্পোর্টস ইনস্টিটিউশনস গুলো আছে, যেমন আমরা ফিফার কথা বলছিলাম, আইসিসির কথা জানি আমরা, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি সম্পর্কে জানি, কমনওয়েলথ স্পোর্টস যেটা কমনওয়েলথ গেমসটাকে ম্যানেজমেন্ট করে, কমনওয়েলথ স্পোর্টস, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এদের বেসিক আইডিয়া গুলো একটু শিখে রাখবো। ফাউন্ডিং ইয়ার, ফাউন্ডিং মেম্বার্স, হেডকোয়ার্টার, প্রধান কারা আছে, এবং একই সাথে আমাদের যে লোকাল স্পোর্টস বডিজ যেমন বিসিবি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনিস সাইটটা হচ্ছে সাইটটা না করি গলফ ফেডারেশন, বিকেএসপি, এনএসসি, বাফুফেটা বাদ পড়ে গেছে, বাফুফেটাও একটু যোগ করে নিবেন। এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্পোর্টস এর ফার্স্ট ভার্সন বা ফার্স্ট ম্যাটেরিয়াল, ফার্স্ট রিলিজ। এখান থেকে এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখে রাখবো। ওকে, আমাদের কারেন্ট যে উইকটা, নেক্সট উইকে কিন্তু সব ব্যাচের জন্য এটা প্রযোজ্য। এখানে আসলে থোড়া ইনফরমেশন ছাড়া বুঝিয়ে বা বলার মতন বা দেখিয়ে দেওয়ার মতন, ক্লাস নেওয়ার মতন খুব বেশি কোনো ব্রিলিয়ান্ট কোনো কিছু আছে বলে আমার মনে হয় নাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জমিয়ে রাখবেন, যে কোনো ক্লাসে আমরা সলভ করব। কোনো কোনো জিকে ক্লাসগুলো নেওয়ার মতো বা নিতে গেলেও সেখানে বলার মতো কিছু থাকে, স্পোর্টস এর ক্ষেত্রে আসলে খুব বেশি এরকম প্যাচ গোছ কিছু নাই, বা
যেখানে যেখানে ইম্পর্টেন্ট জোনগুলো আমি সেগুলো একটু হাইলাইট করার ট্রাই করেছি। ওকে, সো এটা হলো আমাদের ক্লাসের কন্টেন্ট, যেটা পড়িয়ে দিতে চেয়েছি বা পড়ানোর জন্য ক্লাসটা, সেটা হচ্ছে এটা। এর পাশাপাশি আমরা তো কিছু একটু সলভ করলাম। আগামী সপ্তাহের রুটিন পেয়ে যাবেন আগামীকাল ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে নিতে চাই, না তাহলে শেষ করে দিব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ব্যালেন্স অফ পেমেন্টের তো তিনটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। স্যার আমাদের কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড গুলা হয় সেটা তো কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার স্যার আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে, তাহলে স্যার আমরা এটা কেন বলি যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট একটা, তারপর আবার ট্রেড ডিফিসিট আলাদা? যেহেতু আমাদের কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেড গুলো হয়, সেক্ষেত্রে কি স্যার ট্রেড ডিফিসিট এবং কারেন্ট ডিফিসিট কি একই হওয়ার কথা না? যেমন আপনার একটা ওই যে কজেস অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ডিপ্লেশনের একটা কারণ দেয়া আছে এখানে, যে $13 বিলিয়ন হচ্ছে ট্রেড ডিফিসিট এবং $18 বিলিয়ন হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট ডিফিসিট। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু স্যার কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেড হয়, তাহলে ট্রেড ডিফিসিট এবং কারেন্ট ডিফিসিট আমরা আলাদা করে দেখাই কেন? একই তো হওয়ার কথা। এটাই ওকে স্যার আমার কোশ্চেন ছিল। ওকে, আমি বুঝতে পেরেছি। দেখেন, আপনার দুটো আপনার আপনার কনসেপ্টটা ঠিক আছে, আপনার প্রশ্ন রিজনেবল, প্রশ্নটাও ঠিক আছে। দেখেন, আপনার এই যে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র কারেন্ট লায়াবিলিটিস গুলো আসে, কারেন্ট লায়াবিলিটিস। আর ট্রেড ডেফিসিট যেটা, ট্রেড ডেফিসিটের পুরো ডেফিসিট অংশটা সবটাই কিন্তু একই সময়ে কারেন্ট অ্যাকাউন্টের কারেন্ট লায়াবিলিটি হয় না। কারণ ট্রেড ডেফিসিট যেটা আছে, কোনো কোনো পেমেন্ট কিন্তু 360 দিন পরেও দেওয়া যায়, 30 দিন, 60 দিন, 90 দিন, 180 দিন, অথবা 360 দিন, 30 ডে, 60 ডেজ, 90 ডেজ, 180 ডেজ, 360 ডেজ। ফরেন অব্লিগেশনস গুলো বিভিন্ন মেয়াদ থাকে, ঠিক আছে। কারেন্ট লায়াবিলিটি যেখানে কারেন্ট অ্যাকাউন্টে শুধুমাত্র এই যে মানে একটা নির্দিষ্ট সময়ের অল্প সময়ের যে লায়াবিলিটিস গুলা সেইগুলো টার্ন করে। টোটাল ট্রেড ডেফিসিট 33 বিলিয়ন হতে পারে, কিন্তু কারেন্টলি পেমেন্ট অংশ $18 বিলিয়ন হতে পারে। এই ট্রেড ডেফিসিটের পুরো ডেফিসিট অংশটা এই মুহূর্তে কারেন্ট অ্যাকাউন্টে আসবে না, কারণ এটার ম্যাচুরিটি আরো পরে আছে। আবার শুধুমাত্র ট্রেড ডেফিসিটের মধ্যে সব লাইবিলিটি ইনক্লুড করে না। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনার এই যে বিদেশি ঋণের যে ইনস্টলমেন্ট, যেটা ইমিডিয়েটলি পেয়েবল সেটা আসবে, যেটা লং টার্ম পেয়েবল সেটা আসবে না, যেটা আপনি 2030 সালে পেমেন্ট করবেন যে কিস্তি, সেটা তো এখন কারেন্ট অ্যাকাউন্টে আসবে না। বুঝতে পেরেছি? কারেন্ট জি স্যার। অ্যাকাউন্টের এই লাইবিলিটিটা আপনার ইমিডিয়েটলি পেয়েবল। বুঝতে পেরেছি? জি স্যার। এই জন্য এটা ভাগে ভাগে পার্ট বাই পার্ট ম্যাচুরিটি অনুসারে এটা আপনার কারেন্ট অ্যাকাউন্টে হিট করে। ওকে, এটা হলো বিষয়। আর কোনো প্রশ্ন? স্যার আমাদের ম্যাথের মানে এক্সারসাইজেরটা একটু দ্রুত দিয়ে দিলে ভালো হয় স্যার। ওকে, আমি ম্যাথ কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ, কালকে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে শেষ করে দিই, আবার কথা হবে। কালকে শিডিউলও পেয়ে যাবেন, ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন। আপ টু দেন, সবাই ভালো থাকেন, শুভকামনা এবং শুভরাত্রি। আর একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন। জিওমেট্রি আপনি যে আমাদের সেলফ স্টাডি দিয়েছিলেন, ওটা তো অ্যান্সার গুলো কিছু দেন নাই, ওটা অ্যান্সার গুলো দিয়ে দিলে ভালো হতো। অ্যান্সার গুলো কি আছে আমার কাছে? অ্যান্সার মনে হয় না আছে ওখানে। একটু কষ্ট করে ওই যে আমাদেরটা হয়েছে কি, যে কোনো বইয়ে এই প্রিভিয়াস ইয়ারের বইগুলো আছে না, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সহ, আমি এই যে খুঁজেছি 2016 দিয়ে খুঁজি, কিন্তু খুঁজে পাই না। আপনি একটু অ্যান্সার গুলো কষ্ট করে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমি দেখবো অ্যান্সার যদি ওখানে থাকে, আমি অ্যান্সার শিটটা দিয়ে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, পড়তে থাকেন। পরীক্ষা যেহেতু এখনো রেজাল্ট হচ্ছে না, তো সময় আমরা পাবো। আমাদের ইংলিশ ক্লাস বাকি আছে, সব হয়ে যাবে এর মধ্যে, সব পেয়ে যাবেন একটার পর একটা।
সো করতে থাকি, ট্রাই করতে থাকি। জিকে জিকেটা পড়া শুরু করি। ম্যাটেরিয়ালস গুলো বাকি আগামী সপ্তাহের ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। মে ব্যাচের রেগুলার ক্লাস যেগুলো আছে শিডিউল, আপনাদের মে ব্যাচে যারা আছেন আগামীকাল উইকেন্ড এক্সাম হবে, উইকেন্ড এক্সামের জন্য প্রিপেয়ার্ড হন। উইকেন্ড এক্সাম দিয়ে আমরা নেক্সট উইক মানে 4 নাম্বার উইকের পড়াশোনা শুরু করব। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য শুভকামনা জানবেন। ভালো থাকবেন সবাই। শেষ করে দিচ্ছি তাহলে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।